আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? সবাই একটু বলবেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু বলবেন। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনারা সবাই কেমন আছেন আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। সবাই একটু কষ্ট করে বলবেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, চলেন আমরা শুরু করি। ওয়ালাইকুম সালাম। আমাদের ওকে ঠিক আছে, আজকের টপিক হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এবং উপজাতি, তাই না? আচ্ছা, আমি যদি এটা একটু ঠিক করে নেই। জনসংখ্যা এবং উপজাতি, এখানে দুইটা টপিকস আছে। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা ও বাংলাদেশের উপজাতি দুইটা টপিকস। তো এই দুইটা টপিকসে সাধারণত যেটা হয়, আহ, যে কোনো একটা, যেমন আমাদের এখানে ছোট্ট একটা টপিকস আছে, সেটা হচ্ছে উপজাতি। এই উপজাতি থেকে যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, একটা কোশ্চেন থাকে। তার মানে এটা খুবই একটা ভাইটাল একটা টপিকস, ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর বাংলাদেশের যে জনসংখ্যা আছে, জনসংখ্যা থেকে বেসিক্যালি সরাসরি জনসংখ্যা থেকে বেসিক্যালি সরাসরি কোনো প্রশ্ন আসে না, কিন্তু কিন্তু জনসংখ্যা রিলেটেড আমাদের অর্থনৈতিক সমীক্ষা থেকে জনসংখ্যা রিলেটেড তথ্য পরীক্ষায় এসে থাকে। তো এই কারণে আমাদের জনসংখ্যা থেকে আমরা যেটা করব, আমাদের অর্থনৈতিক সমীক্ষা সর্বশেষ যেটা একেবারে লাস্ট আপডেট 2024, এই 24 অনুসারে জনসংখ্যা রিলেটেড যে ডেটাগুলো আছে আমরা সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। হ্যাঁ, শোভা খাতুন, অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। ফারুক হোসেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসে খুব মানে আমরা যেটা করব, যেহেতু জনসংখ্যার উপজাতি মুখস্থ বিদ্যার উপরেই বেশি ইয়াটা আজকে, তো আমরা খুব একটা মজা টজা নিতে পারবো না এখানে। আমরা চেষ্টা করব তারপরে এই টপিকসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের এই যে উপজাতিটা, আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে উপজাতিটা নিয়ে। আমরা এখান থেকে যেহেতু একটা কোশ্চেন যে কোনো পরীক্ষায় থাকে, আমরা এই জিনিসটা সহজ করার চেষ্টা করব। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। আমরা প্রথমে উপজাতি নিয়ে আলোচনা করব। উপজাতি, উপজাতি। আপনারা কি জানেন বাংলাদেশে বর্তমানে উপজাতি আছে কয়টা? না, বর্তমান লাস্ট আপডেট উপজাতি আছে কয়টা বলেন তো? সমস্যা নেই ভাইয়া, অনলাইনে করে নেন। হ্যাঁ, মহারাজ মাতাব্বর নাকি যেন, ও মোহাম্মদ সোহাগ, হ্যাঁ ভাই, অনলাইনে করে নেন, সমস্যা নেই। হ্যাঁ, শামসুন্নাহার, ভোরের শিশির, ভেরি গুড। মিজার রহমান, তার মানে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। 50টা আমাদের। জি জি, না না, আমাদের সর্বশেষ 2024 সালের আমরা যদি জনশুমারির রিপোর্ট দেখি, সেখানে হচ্ছে আমাদের উপজাতি আছে বর্তমানে বাংলাদেশে, উপজাতি আছে হচ্ছে আমাদের 50টি। হ্যাঁ, উপজাতি আছে হচ্ছে 50টি, রাইট। আচ্ছা, তো আমাদের উপজাতি থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে উপজাতিদের বাসস্থান। কে কোন জেলার উপজাতি, এই জিনিসটা পরীক্ষায় সবসময় আসে। তো আমরা যদি উপজাতিদের বাসস্থানটা জানার জন্য আমরা বাংলাদেশের ম্যাপটা একটু এঁকে নিব। আমরা বাংলাদেশের ম্যাপটা একটু আঁকবো, ছোট্ট করে আঁকবো।
আমি বাসস্থান পড়াচ্ছি, বাসস্থান। তাহলে বাসস্থানটা পড়ার জন্য আমরা যেটা করব, বাংলাদেশের ম্যাপটা একটু আঁকবো। হ্যাঁ, আসেন 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 আসেন। ধরেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, আজকেরটা আসেন, ছোট হয়ে গেছে না? আচ্ছা, এটা হচ্ছে বইটা কবে এর, এটা লাস্ট? এটা আগের বইটা মনে হচ্ছে। এটা আপডেট করতে হবে। হ্যাঁ, এটা আপডেট করতে হবে, অনেক আগের তথ্য, একটু আপডেট করে নেবেন। আচ্ছা, এবার আসেন। হ্যাঁ, আমরা প্রথমে দেখবো হচ্ছে রাইট, সর্বশেষ হচ্ছে 50টা রাইট। আচ্ছা, এখানে একটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটা আমাদের একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে আদিবাসী, আদিবাসী, উপজাতি, আরেকটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই তিনটা টপিকস নিয়ে আমাদের একটু ঝামেলা হয়। আদিবাসী যেটা, আদিবাসী হচ্ছে একটা অঞ্চলে একেবারে আদিমকাল থেকে যারা বসবাস করে আসছে, যাদের ঐতিহ্য ইতিহাস হাজার বছরের এই অঞ্চলের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলি হচ্ছে আমরা আদিবাসী। তাহলে আমরা বাঙালিরা যদি বলি, আমরা বাঙালিরা হচ্ছে এখানে এই অঞ্চলের আদিবাসী, আমরা হচ্ছে এই অঞ্চলের আদিবাসী। আমরা বাঙালিদের ইতিহাস আমরা প্রাচীনকালে দেখে আসছি না, বাঙালিরা একেবারে প্রাচীনকাল থেকেই কিন্তু আমরা এই অঞ্চলে বসবাস করে আসতেছি, তাহলে আমরা হচ্ছে এখানে আদিবাসী। আর উপজাতি কারা? উপজাতি হচ্ছে যারা হচ্ছে দেখা যায় যে মনে করে বিভিন্ন কারণে বিভিন্ন অঞ্চল থেকে একটা অঞ্চলে এসে বসবাস শুরু করে। যেমন আমাদের উপজাতিদের ইতিহাস যদি দেখেন, কেউ 200 বছর আগে এসেছে, কেউ 300 বছর আগে এসেছে, কেউ মনে করেন এই যে মঙ্গোলিয়া থেকে কেউ এসেছে, কেউ মিয়ানমার থেকে এসেছে। দেখেছি না আমরা, এই যে কিছুদিন আগে রোহিঙ্গারা ঢুকছে আমাদের এখানে, তার মানে কি একটা কারণেই তো তারা ঢুকছে, মানে ওইখান থেকে নিগৃহীত হয়েছে, সেই কারণে হচ্ছে আমাদের এখানে আসছে। এরা হচ্ছে উপজাতি, এদেরকে বলছি আমরা কি? উপজাতি। তার মানে উপজাতিদের সংখ্যায়, এই যে উপজাতিদেরকে আরেকটা নামে আমরা কি রাখি বলেন তো? ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন বলছি? তাদের সংখ্যায় কম, একটা দেশের ইয়ার তুলনায় তাদের হচ্ছে সংখ্যায় কম, সে কারণে তাদেরকে আমরা কি বলছি? ক্ষুদ্র নৃগোষ্ঠী। তার মানে উপজাতি আর আদিবাসী ঝামেলাটা হচ্ছে এই দুইটার মধ্যে ঝামেলা। তাহলে আমরা আদিবাসী বলবো যারা হচ্ছে একেবারে আদিম যুগ থেকে এই অঞ্চলে বসবাস করছে, তারা হচ্ছে আদিবাসী। আর যাদের ইতিহাস দেখলে আমরা বুঝি যে তারা কিছুদিন আগে এসেছে, 200 বছর 300 বছর 500 বছর আগে এসেছে, তারা হচ্ছে কি বলেন তো? উপজাতি অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী। যেহেতু তাদের সংখ্যা কম, এ কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক আছে, একই জিনিস, একই জিনিস। ঠিক আছে, তো আমাদের ঝামেলা এই দুইটা নিয়ে হয় সাধারণত, এই দুইটা নিয়ে, আদিবাসী আর হচ্ছে উপজাতি। হ্যাঁ, এবার আসেন। তো আমরা যেহেতু বাসস্থানটা দেখতেছি উপজাতিদের মধ্যে কে কোন জায়গায় আছে, যেহেতু আমরা বাসস্থানটা দেখতেছি, আমরা প্রথমে আসি আমাদের এই যে উত্তরবঙ্গের এই যে অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে আমাদের কোন উপজাতি আছে এটা যদি আমরা একটু দেখি, মনে রাখবেন এখানে 3টা উপজাতি আছে। 3টা উপজাতি আমাদের উত্তরবঙ্গের মধ্যে, 3টা উপজাতি আছে। একটা হচ্ছে, আমি এ পাশে জায়গায় না দেখি, আমি এখানে লিখতেছি, একটা হচ্ছে সাঁওতাল, একটা হচ্ছে রাজবংশী, আরেকটা হচ্ছে ওরাও। এই 3টা উপজাতি, সাঁওতাল, রাজবংশী এবং ওরাও, এই 3টা উপজাতি হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গ বলতে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। ঠিক আছে, এই 4টা জেলা, বগুড়া, তারপরে রাজশাহী, তারপরে হচ্ছে রংপুর এবং দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, এখানে একজন বলছে নৃ মানে কি? নৃ একজন হিউম্যান, মানুষের বৈশিষ্ট্যকে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বলা হয়। ঠিক আছে, নৃগোষ্ঠী মানে মানুষেরই একটা অংশ যারা সংখ্যায় কম আর কি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। হ্যাঁ, আচ্ছা, এরপর আসে তো যেটা বলছিলাম, তো এখানে এই 3টাকে আপনি একসাথে মনে রাখবেন, এটা দিয়ে সংক্ষেপে এটা দিয়ে মনে রাখবেন হচ্ছে সারাও দিয়ে। সারাও দিয়ে, সারাও মানে সার দিয়ে সাঁওতাল, রা দিয়ে রাজবংশী, ও দিয়ে ওরাও।
তার মানে আমাদের উত্তরবঙ্গের মধ্যে মনে রাখবেন এই তিনটা উপজাতি আছে উত্তরবঙ্গের মধ্যে। একটা হচ্ছে সাঁওতাল, একটা হচ্ছে রাজবংশী, একটা হচ্ছে ওরাও। ওকে, রাইট। চাকমা কোথায়? চাকমা দেখেন নাই? পার্বত্য অঞ্চলে যান, অনেক অভাব নেই, চাকমাই তো বেশি, সবচেয়ে বেশি আমাদের এখানে চাকমাই সবচেয়ে বেশি। আমাদের যে 50টা উপজাতি আছে তার মধ্যে দেখেন 16 লাখের মতো উপজাতি আছে, তার মধ্যে 3 লাখেরই বেশি চাকমা, সবচেয়ে বেশি চাকমা। ঢাকায়, ঢাকায় অনেক ইয়ারে আসে, পেশাগত ভাবে আসছে হয়তো, কিন্তু আপনি যদি স্থানীয় চিন্তা করেন তাহলে চাকমা রাঙামাটিতে সবচেয়ে বেশি, আমাদের রাঙামাটিতে সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার আসেন, তো যেটা বলছিলাম এই সারাওরা থাকে উত্তরবঙ্গের মধ্যে, তাহলে উত্তরবঙ্গের মধ্যে 3টা উপজাতি পাবেন, একটা হচ্ছে সাঁওতাল, একটা হচ্ছে রাজবংশী, একটা হচ্ছে ওরাও। এর মধ্যে মনে রাখবেন এই যে রাজবংশী, এটা কিন্তু রংপুরে বেশি, রংপুর। ঠিক আছে, জি জি, এগুলো হচ্ছে যেমন যেমন আমরা সাঁওতালদেরকে দেখেছি, সাঁওতাল আর ওরাও, এরা হচ্ছে আমাদের নেগ্রিটু যে জনগোষ্ঠী আছে, ওই যে প্রাচীন যুগে পড়িয়েছিলাম আমাদের বাঙালি জাতির যে উৎপত্তি আর্য পূর্ব, আর্য পূর্বতে আমাদের নেগ্রিটুরা ছিল, যারা পূর্ব আফ্রিকা থেকে, নিগ্রু যাদেরকে বলি আমরা। তাহলে সাঁওতালরা দেখতে কেমন? খুবই কালো হয় না এরা? এরা দেখতে কিন্তু দেখে গড়নে কিন্তু খুবই কালো, এরা এসেছে পূর্ব আফ্রিকা থেকে, এরা কিন্তু নেগ্রিটু জনগোষ্ঠী অন্তর্ভুক্ত। নেগ্রিটুদের মধ্যে কি কি ছিল? ভিল ছিল, সাঁওতাল ছিল, মুন্ডা ছিল। ঠিক আছে, এরা কিন্তু নেগ্রিটো। তো এই এই উপজাতিগুলোর মধ্যে এরা কিন্তু এরা এসেছে পূর্ব আফ্রিকা থেকে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের রংপুরে রাজবংশী বেশি, এটা মনে রাখতে হবে, রংপুরে হচ্ছে রাজবংশী বেশি। আর সাঁওতাল যে উপজাতি আছে এখানে বগুড়া, রাজশাহী সবগুলোর মধ্যে কম বেশ আছে সাঁওতালরা, কম বেশ সব জায়গার মধ্যে, সবগুলো অঞ্চলের মধ্যে কিন্তু এই সাঁওতালরা আছে। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। আমাদের উত্তরবঙ্গ শেষ, এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি, মনে রাখবেন দক্ষিণবঙ্গের 3টা জেলায় আমাদের শুধু উপজাতি আছে, 3টা জেলা। একটা হচ্ছে এখানে, এটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে এখানে বরগুনা, আরেকটা হচ্ছে পটুয়াখালী। এই 3টা জেলায় কিন্তু উপজাতি আছে, একটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে বরগুনা, আরেকটা হচ্ছে পটুয়াখালী। তার মানে দক্ষিণবঙ্গের 3টা জেলায় আপনি উপজাতি পাবেন, কক্সবাজার, বরগুনা আর হচ্ছে পটুয়াখালী। এখানে যে উপজাতি আছে আমরা সেটাকে একসাথে লিখবো এটা দিয়ে, মরা। ঠিক আছে, মরারা থাকে কোথায়? দক্ষিণবঙ্গের মধ্যে, মরারা থাকে দক্ষিণবঙ্গ। এর মরার বলতে ম দিয়ে হচ্ছে মগ, আর রা দিয়ে হচ্ছে রাখাইন। এই যে রাখাইন কোথায় আছে সবচেয়ে বেশি ভাইয়া? কক্সবাজারে, কক্সবাজারে সবচেয়ে বেশি রাখাইন। ঠিক আছে, তার মানে রাখাইন আর মগ এরা কিন্তু এই যে এই 3টা জেলার মধ্যে আপনি পাবেন, কক্সবাজার, বরগুনা এবং পটুয়াখালীতে। তাহলে একটু আমি যে লিখে দিচ্ছি দেখেন, আমি মানচিত্রটার ভেতরে লিখতেছি, আপনিও চেষ্টা করবেন একটু মানচিত্রটার ভেতরে লিখতে। হ্যাঁ, একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, তাহলে মনে থাকবে, তাহলে আপনার মানচিত্রটাও শেখা হবে, একই সাথে আপনার এই জিনিসগুলো মনে রাখাটা ইজি হবে। জি জি, জি জি, কোথায়? আচ্ছা, এরপরে আসেন, তারপরে দেখি আমরা, তারপরে আসেন, তাহলে আমরা উত্তরবঙ্গ দেখলাম, দক্ষিণবঙ্গ দেখলাম, তাই না? এবার আসেন আমরা যদি আমাদের আরেকটা অঞ্চল দেখি, আমাদের দেখেন এই যে এই অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চল, তাই না ভাইয়া? এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চল। তাহলে সিলেট অঞ্চলের মধ্যে আপনার যে উপজাতিগুলো আছে সিলেট অঞ্চলের মধ্যে, এখানে আপনার যে উপজাতিগুলো আছে সেগুলো হচ্ছে, একটা আছে পাঙ্গন। ঠিক আছে, এই যে সিলেট অঞ্চলের মধ্যে কিন্তু সিলেট আছে, হবিগঞ্জ আছে, মৌলভীবাজার আছে, মৌলভীবাজার, তাই না? মৌলভীবাজার স্পেশালি এই জেলাগুলো, সুনামগঞ্জ আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে পাঙ্গন উপজাতিটা এই অঞ্চলের মধ্যে আছে। তাহলে পাঙ্গন যে উপজাতি, বাংলাদেশে মনে রাখবেন একটা উপজাতি আছে যেটা মুসলিম, সেটা হচ্ছে কি ভাইয়া? এই পাঙ্গন। ঠিক আছে,
তারপরে এখানে আছে খাসিয়া আছে, খাসিয়া আছে, তারপরে মণিপুরি আছে, মণিপুরি আর মুন্ডা। এই যে উপজাতিগুলো এই অঞ্চলের মধ্যে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে। একটু লিখেন। তার মানে এটাকে আমরা সংক্ষেপে আমি সাধারণত এটা দিয়ে মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে পাখার মুম। মুম, পা দিয়ে পাঙ্গন, খা দিয়ে খাসিয়া, মু দিয়ে মুন্ডা, ম দিয়ে হচ্ছে মণিপুরি। এটা দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি যে আমাদের সিলেট অঞ্চলে এই উপজাতিগুলো আছে। হ্যাঁ, পাখার মুম। জি ভাইয়া, এটা বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে। ঠিক আছে। ও, লেখা বোঝা যাচ্ছে না? আরে একটু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার লিখতেছি এগুলো। না, ওরা ইয়াতে দেখে তো, ক্যামেরায় দেখে তো, এই কারণে একটু ছোট মনে হচ্ছে। সিলেটের মধ্যে আছে হচ্ছে পাখা মোম, এই পা দিয়ে হচ্ছে পাঙ্গন, তারপরে খা দিয়ে হচ্ছে খাসিয়া, তারপরে মু দিয়ে হচ্ছে মুন্ডা, আর ম দিয়ে হচ্ছে মণিপুরি। মনে রাখবেন, এখান থেকে খাসিয়া থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, স্টার দিবেন। পাঙ্গন থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, স্টার হবে। মণিপুরি থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, স্টার হবে। তাহলে এগুলো হচ্ছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে। এর মধ্যে মুসলিম উপজাতি কোনটা ভাইয়া? পাঙ্গন। একটু লিখে নেন, এই পাঙ্গন হচ্ছে মৌলভীবাজারে বেশি। মৌলভীবাজার, মৌলভীবাজারে হচ্ছে পাঙ্গন বেশি। তাহলে কেমনে মনে রাখবেন দেখেন, এরা যেহেতু মুসলিম, মুসলিম আর মৌলভী মিলে আছে না ভাই, তার মানে এইভাবে মনে রাখতে পারি পাঙ্গনরা হচ্ছে মৌলভীবাজারে বেশি। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবো আমরা। আর খাসিয়া, মণিপুরি এই দুইটা একেবারে স্পেশালি সিলেটে বেশি। খাসিয়া এবং মণিপুরি এই দুইটা কোথায় বেশি ভাইয়া? সিলেটে কিন্তু বেশি। তো একটু নোট করে নেবেন এগুলো। ঠিক আছে, খাসিয়া এবং মণিপুরি দুইটা হচ্ছে সিলেটে বেশি, পাঙ্গন হচ্ছে মৌলভীবাজারে বেশি। ওকে, তাহলে আমরা দেখেন উত্তরবঙ্গে দেখলাম সারাওরা, দক্ষিণবঙ্গে দেখলাম মরারা, মগ আর রাখাইন দক্ষিণবঙ্গের মধ্যে, তাই না? এই অঞ্চলের মধ্যে দেখলাম আমাদের পাখার মোম, তাহলে পাঙ্গন, খাসিয়া, মণিপুরি, মুন্ডা, এই সিলেট অঞ্চলের মধ্যে। আমরা এই যে আমাদের যে এই অঞ্চলটা আছে, এটা আমাদের ময়মনসিংহ অঞ্চল। তাহলে এখানে কিছু উপজাতি আছে। ঠিক আছে, আমি একটু উপরের গুলো মুছে দিচ্ছি, আমি ময়মনসিংহ অঞ্চলটা লেখার জন্য উপরের গুলো মুছে দিলাম। তাহলে এখানে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মধ্যে যে উপজাতি গুলো আছে, এটাকে আমরা এভাবে লিখবো, হা হা গারো। হা হা গারো, এরা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে আছে। তাহলে হা হা মানে হা দিয়ে হচ্ছে হাজং, হাজং। তাহলে হাজং থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, স্টার হবে। হা দিয়ে হচ্ছে হাদুই, হাদুই, হাদুই থেকে আসে না সাধারণত কোশ্চেন, তবে গারো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, গারো। তাহলে এই যে উপজাতিগুলো আছে, এরা কিন্তু ময়মনসিংহ, কোন অঞ্চল ভাই? এরা ময়মনসিংহ অঞ্চলের মধ্যে আছে। ময়মনসিংহ, ওই যে ময়মনসিংহ আছে, টাঙ্গাইল আছে, তারপরে জামালপুর আছে, শেরপুর আছে, এই অঞ্চলগুলো। তবে এই যে আপনি দেখেন গারো পাহাড় যদি বলে, তাহলে কোথায় আছে ভাই? এখন কি পারবেন না? গারো পাহাড় কোথায় আছে? ময়মনসিংহ এর মধ্যে কিন্তু আছে। হাজংদের বসবাস কোথায় ভাইয়া? ময়মনসিংহে। পরীক্ষা এগুলো আশা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আশা কোশ্চেন, এইভাবে কোশ্চেন হয়। রাইট। তার মানে একটু খেয়াল করে দেখেন, আমাদের মোট 50টা উপজাতি আছে। তার মধ্যে আমরা দেখেন উত্তরবঙ্গ থেকে 3টা উপজাতি পড়াইলাম, দক্ষিণবঙ্গে 2টা, 5টা, এখানে 1 2 3 4টা, তাহলে 9টা, এখানে 3টা, কয়টা হলো? 12টা হলো। রাইট। এছাড়া বাকি যে 38টা উপজাতি আছে, সবাই কোন অঞ্চলে আছে জানেন? ওই পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। তাহলে বাকি সকল উপজাতি কিন্তু এখানে, বাকি সব। এবার কি আপনার জন্য বাসস্থানটা ইজি হয়ে গেল না ভাই? তার মানে এগুলো ছাড়া যদি কোনো উপজাতি আছে, আমি এবার যদি চাকমাদের কথা বলি, দেখবেন এখানে নাই, তার মানে চাকমারা এই অঞ্চলে আছে। আমি যদি মারমাদের কথা বলি, এখানে নাই, এখানে আছে। রাইট। আমি যদি ত্রিপুরাদের কথা বলি, আশেপাশে নাই, তার মানে এখানে আছে, তাই না? তো এইভাবে হচ্ছে, আমি যদি মোরংদের কথা বলি, এখানে যেহেতু নাই, তার মানে এখানে আছে। পার্বত্য, পাহাড় পর্বত এরিয়া যেগুলা, ওইখানে হচ্ছে আমাদের উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি।
আর এর মধ্যে এই যে এখানে 3টা জেলা আছে, রাঙামাটি আছে, খাগড়াছড়ি আছে, বান্দরবন আছে। সবচেয়ে বেশি কোন জেলায় আছে জানেন? রাঙামাটি জেলায়। রাঙামাটি জেলায় সবচেয়ে বেশি উপজাতি আছে, সবচেয়ে বেশি। ঠিক আছে, সবই পাহাড়ি অঞ্চলে। হ্যাঁ রাইট, উপজাতিরা সবই হচ্ছে পাহাড়ি অঞ্চল। দক্ষিণবঙ্গের গুলো বোঝা যায় না। দক্ষিণবঙ্গের বলতে 3টা জেলা বলছিলাম, একটা হচ্ছে বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার। হ্যাঁ, তার মানে এই যে মগ, ম দিয়ে হচ্ছে মগ, রা দিয়ে হচ্ছে রাখাইন, এই 2টা উপজাতি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে, মগ আর হচ্ছে রাখাইন। এরা হচ্ছে মিয়ানমারের। ঠিক আছে, না রাখাইনরা আগে এসেছে, এরা রোহিঙ্গারা এসেছে কয়েকদিন আগে। ঠিক আছে, আরাকান থেকে আসছে আর কি। ঠিক আছে, শরণার্থী, শরণার্থী। এদেরকে তো আমরা চাইলে ইয়া করে মানে বাইরে পাঠাই দিব আর কি, চাইলে পারি না কিন্তু পাঠাই দিব আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরাকান এটা তো ভাই, এগুলো তো বিভিন্ন, এই যে মণিপুর, ভারতের মণিপুর যে রাজ্যটা আছে, তারাও তো এখন স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে। এটা এখনো কিছু বলা যাবে না, এগুলো অনেক ইয়ার ব্যাপার আছে, সময়ের ব্যাপার, পারিপার্শ্বিক অবস্থার ব্যাপার আছে, হ্যাঁ রাজনৈতিক কারণ আছে, তো এগুলা বলা যাবে না আসলে। ঠিক আছে, পৃথিবীতে এরকম অনেক অনেক ইয়ে আছে যারা মানে স্বাধীন হওয়ার জন্য ইয়া করতেছে, আন্দোলন করতেছে। আন্দোলন করলেই তো আর স্বাধীন হওয়া যায় না, এর জন্য অনেক ইয়া লাগে। ঠিক আছে, এগুলা সবই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্দোচীন, অর্থাৎ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই অঞ্চলটা, মঙ্গোলিয়া পাশাপাশি, এই জিনিসগুলো থেকে হচ্ছে আমাদের এই ইয়াগুলো মানে উপজাতিদের বেশিরভাগই আসছে। ঠিক আছে, মানে তাদের ইয়াটাই হচ্ছে এরকম আর কি, তাদের সিস্টেমটা, তাদের চলাফেরার সিস্টেমটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে। সমতলের মধ্যে দেখেন সাঁওতাল একটা উপজাতি আছে না, সাঁওতাল, এই যে সাঁওতাল উপজাতি, সাঁওতাল লিখে দিয়েছিলাম, এই যে সাঁওতাল, একটু মনে রাখবেন এই সাঁওতাল উপজাতিটা হচ্ছে সমতলে সবচেয়ে বড়, সমতলে সবচেয়ে বড়, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, সমতলে সবচেয়ে বড় উপজাতি হচ্ছে সাঁওতাল। আচ্ছা এখানে কি পাহাড় আছে ভাই? উত্তরবঙ্গের মধ্যে পাহাড় আছে? এরা তো সমতলে, মানে বেশিরভাগই সমতল, তার মানে এরা কিন্তু সমতলে, কিন্তু পাহাড়ি অঞ্চল শুধু এই জায়গাটা, বুঝছেন তো? আর এখানে আছে যেমন গারোরা, গারোরা থাকে, গারো পাহাড়ের মধ্যে থাকে, গারোরা অনেকে আছে সমতলে থাকে, অনেকে পাহাড়ের মধ্যে আছে। ঠিক আছে, সাঁওতালরা, চাকমারা। ঠিক আছে, এখনো আছে, হ্যাঁ ওইভাবেই চলে থাকে এরা। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কি দেখলাম? আমরা এভাবে বেসিক্যালি আমাদের বাসস্থানটা দেখলাম। এবার যদি একটা উপজাতি দিয়ে বলে কোন অঞ্চলে, আপনি কিন্তু আইডিয়া করতে পারবেন, তাই না? মনে করেন আমি বললাম যে মারমারা কোথায় আছে, তাহলে আগে দেখবেন উত্তরবঙ্গে আছে কিনা। উত্তরবঙ্গে নাই, সারাওয়ারদের মধ্যে মারমা নাই, মগ রাখাইনদের মধ্যে দক্ষিণবঙ্গেও নাই, সিলেট অঞ্চলে পাখার মোমের মধ্যেও নাই, হাহাগারুর মধ্যেও কিন্তু নাই। তার মানে কি কোথায় আছে ভাই? এই যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে, তার মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এর মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের মধ্যে রাঙামাটিতে হচ্ছে কি সবচেয়ে বেশি। এবার একটু যদি আমি আরেকটু স্পেসিফিক করে দেই বাসস্থানটা নিয়ে, রাইট। এবার দেখেন আমি যদি একটু স্পেসিফিক করে, বান্দরবনে কোন কোন উপজাতি আছে, বান্দরবান, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। বান্দরবনে কোন কোন উপজাতি আছে? এই বান্দরবনে আছে মারমা, মারমারা আছে, মোরংরা, মারমা, মোরং, তারপর আছে চাক একটা উপজাতি, চাকমানা, চাকমানা রাঙামাটিতে বেশি। ঠিক আছে, চাক একটা উপজাতি। তারপরে একটা আছে পাংখুয়া, পাংখুয়া। তারপরে একটা আছে ত্রিপুরা, ত্রিপুরা। এরা হচ্ছে আপনার এই বান্দরবানে বেশি। এটাকে আপনি একটা লাইন দিয়ে মনে রাখতে পারেন এভাবে, সেটা হচ্ছে মামু পাত্রী খুব চকচকে, মামু পাত্রী খুব চকচকে। এই লাইনটা দিয়ে বান্দরবনে কারা আছে আপনি এটা চাইলে মনে রাখতে পারেন। ঠিক আছে, যেমন দেখেন মা দিয়ে কি ভাই? মারমা, মু দিয়ে কি? মোরং, পা দিয়ে পাংখুয়া, ত্রি দিয়ে ত্রিপুরা, খুব দিয়ে খুমি, 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 আর চকচকে দিয়ে হচ্ছে চাক, চাকমানা কিন্তু চাক। এরা সবাই কোথায় থাকে ভাই? বান্দরবনে। তাহলে বান্দরবন ছাড়া সবচেয়ে বেশি আছে কোথায়? রাঙামাটিতে। এরপরে যত উপজাতি আছে আপনি রাঙামাটি দাগাইলে আপনার 99% হয়ে যাবে অ্যান্সার।
ঠিক আছে, বুঝছি। তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের কি বলে উপজাতিদের বাসস্থানটা মনে রাখবো। ঠিক আছে, উপজাতিদের আমরা বাসস্থানটা, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে আপু, কি বলছেন যেন, হ্যাঁ কাকলি ফেরদৌসি, ক্লাস রেকর্ড থাকবে। খুমি উত্তরবঙ্গের মধ্যে বলছিলাম, উত্তরবঙ্গে হচ্ছে আমাদের ওই যে সারাও দিয়ে বলছিলাম, সারাও উত্তরবঙ্গে আছে সারাওরা, তাহলে সারাউ, সা দিয়ে হচ্ছে সাঁওতাল, তারপরে রা দিয়ে হচ্ছে রাজবংশী, আর ও দিয়ে হচ্ছে ওরাও, ওরাও এরা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে। ওরাও আর না, ওরাং আলাদা, ওটা মুরং একটা আছে, ওরাং তো নাই, ওরাও আছে। ঠিক আছে, মুরং একটা আছে, মুরং। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবার আসেন, আমরা উপজাতিদের বাসস্থান দেখলাম, এবার আমরা দেখব উপজাতিদের ধর্ম। উপজাতিদের, আমি এটা মুছে দিলাম, সবাই এতটুকু লিখতে পেরেছেন কিনা? যা যদি লিখতে পারেন একটু কষ্ট করে সি লিখেন, তাহলে আমি বুঝবো ক্লিয়ার। একটু কষ্ট করে সি লিখেন, ঠিক আছে। সমতলে সবচেয়ে বড় উপজাতি সাঁওতাল, রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। এবার আসেন আমরা আমি উপজাতিদের ধর্মটা একটু দেখি। আমরা বাসস্থান দেখলাম, এবার দেখব উপজাতিদের ধর্ম। আচ্ছা, আমরা ধর্মের মধ্যে আমরা একটু বৌদ্ধ ধর্মে, উপজাতিদের মধ্যে বৌদ্ধ ধর্মে কারা আছে আমরা যদি একটু দেখি। বৌদ্ধ ধর্মে কারা আছে? বৌদ্ধ ধর্মে আছে, আপনি একটু এইভাবে মনে রাখবেন, বউ চামার, এটা দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, এই বউ চামার দিয়ে হচ্ছে আপনি উপজাতিদের ধর্মটা মনে রাখবেন, যে বৌদ্ধ ধর্মে বউ মানে কিন্তু বৌদ্ধ। ঠিক আছে, বউ মানে হচ্ছে বৌদ্ধ। চামারের চা দিয়ে হচ্ছে চাকমা, মা দিয়ে হচ্ছে মারমা, আর র দিয়ে হচ্ছে রাখাইন। এরা সবাই হচ্ছে বৌদ্ধ। চাকমা, মারমা আর হচ্ছে রাখাইন। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করে নেই, মনে রাখবেন এই উপজাতিদের মধ্যে ধর্মের ট্রান্সফর্মটা খুব বেশি। দেখবেন একই উপজাতি, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এরকম একটা ঝামেলা আছে উপজাতিদের মধ্যে। তবে আমরা হচ্ছে বৃহৎ বড় অংশ যেটা, এটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আপনার আশেপাশে দেখবেন যে কিছু উপজাতি আছে, কেউ ধরেন যে খ্রিস্টান, আবার সেম একটি উপজাতি কেউ হচ্ছে বৌদ্ধ ধর্ম পালন করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, তাদের ধর্মের ট্রান্সফর্মের এটা বেশি একটু। আচ্ছা, এবার আসে তাহলে বৌদ্ধ হচ্ছে বৌচামার দিয়ে, চাকমা, মারমা এবং রাখাইন মনে রাখবো হচ্ছে ধর্ম। এরপরে আসেন আমরা মুসলিম উপজাতি, একটু আগে আমরা দেখেছি মুসলিম উপজাতি আছে কি বলেন তো? পাঙ্গন। একটাই উপজাতি আছে পাঙ্গন, সেটা হচ্ছে মুসলিম। আমরা যে দেখি উপজাতিদের মধ্যে খ্রিস্টান কারা আছে? খ্রিস্টান মনে রাখবেন, আমরা কুরবানিদের সময় যা খাই তা সেগুলো হচ্ছে খ্রিস্টান। মানে এটা মনে রাখার জন্য, এটা কিন্তু আবার ধর্মীয় দিকে নিয়েন না কিন্তু। যেমন আমরা কুরবানিতে কি খাই ভাই? গরু খাই, আর কি খাই? খাসি খাই, তাই না? গরু আর কি খাই? খাসি খাই, রাইট। তাহলে এই যে গরু দিয়ে মনে রাখবো কি? গারো। আর খাসি দিয়ে কি মনে রাখবো? খাসিয়া। এই তো বুঝছেন, তার মানে গারো এবং খাসি এরা কিন্তু খ্রিস্টান। ঠিক আছে, গারো এবং, ওহো বড় করে লিখতে বলছে, আমার তো মনে থাকে না ভাই, একটা সমস্যা। পাঙ্গন, এটা হচ্ছে গারো এবং খাসিয়া। গরু দিয়ে গারো আর খাসি দিয়া খাসিয়া। তার মানে কুরবানি দিয়ে আমরা গরু আর খাসি তো খাই নরমালি, তাহলে এরা আছে মনে রাখবেন খ্রিস্টান। জাস্ট মনে রাখার জন্য বলছি, অন্যদিকে নেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে ভাইয়া, গারো এবং খাসিয়া, তো এরা হচ্ছে খ্রিস্টান উপজাতি। হ্যাঁ, এই দুইটা মনে রাখবো। আরেকটা জিনিস মনে রাখবো, এই যে দুইটা উপজাতি, আমাদের উপজাতিদের মধ্যে একটা আছে পিতৃতান্ত্রিক, একটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এই দুইটা উপজাতি হচ্ছে কি জানেন? মাতৃতান্ত্রিক।
এই যে গারো এবং খাসিয়া, এই দুইটা উপজাতি হচ্ছে আমাদের মাতৃতান্ত্রিক উপজাতি, আর বাকি সকল উপজাতি হচ্ছে পিতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক বুঝছেন তো? মাতৃতান্ত্রিক হচ্ছে মায়ের পরিচয়ে এরা বড় হয়, মানে জায়গা জমির মালিক হয় মা, ঠিক আছে? এরা মায়ের পরিচয়। আমরা যেমন নর্মালি কি করি, আমরা ছেলেরা মেয়ে দেখতে যাই, মেয়েকে দেখে তারপরে বিয়ে করে নিয়ে আসি। তাদের ক্ষেত্রে উল্টাটা হয়, মেয়েরা ছেলে দেখতে যায়, ওইখানে গিয়ে ছেলের হাত পা দেখে, ছেলের চুল দেখে, ছেলেকে হাঁটায়, ঠিক আছে? এইভাবে দেখে তারপরে ছেলেকে বিয়ে করে তারপরে নিয়ে আসে। এই কারণে মায়ের পরিচয়, জায়গা জমির মালিক মা, বাবা না কিন্তু। এই কারণে ছেলেদেরকে তারা বিয়ে করে মেয়েদের বাসায় নিয়ে আসে। রান্না বান্নার ব্যাপারটা জানি না, ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে? তবে এতটুকু হচ্ছে, ঠিক আছে, মানে উপজাতি হওয়া বেশিরভাগ এরাই করে আর কি, মাতৃতান্ত্রিক যেহেতু, ঠিক আছে? আচ্ছা, তো এরা হচ্ছে আমাদের মাতৃতান্ত্রিক উপজাতি। এই মাই তো করে সাধারণত, কিন্তু নর্মালি মায়ের পরিচয়টা বেশি আর কি, তাদের মায়ের ইয়াটা আধিপত্যটা বেশি। আমাদের সমাজে কি হয়, পুরুষের আধিপত্য বেশি, তাদের ক্ষেত্রে মায়ের, জায়গা জমির মালিক মা, ঠিক আছে? তারপরে মেয়ে আপনাকে বিয়ে করে নিয়ে আসতেছে মা, মানে মেয়েরা গিয়ে বিয়ে করে নিয়ে আসতেছে, আর আপনি মেয়েদের বাসায় যাচ্ছেন, ওইখানে থাকতেছেন, ঠিক আছে? কাজকর্মের ক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার, সেটা ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, আসেন, আমরা খ্রিস্টান দেখলাম, বৌদ্ধ দেখলাম, মুসলিম দেখলাম, আমরা এবার হিন্দু দেখি। হিন্দু কারা? হিন্দু উপজাতি কারা আছে? হিন্দু একজন লেখছে রান্না করে কি, এই যে ভাইয়ের কোশ্চেনটা আসছে, ঠিক আছে? হিন্দু উপজাতি আমরা মনে রাখবো এটা দিয়ে, হাপাত্রি মশা, তার মানে হা দিয়ে হচ্ছে হাজং, তারপরে পা দিয়ে হচ্ছে পাংখুয়া। পাঙন কিন্তু মুসলিম দেখেছে, পা দিয়ে পাঙনও মনে আসতে পারে, কিন্তু পাঙন হচ্ছে মুসলিম, আর এই পাংখুয়া হচ্ছে হিন্দু, পাংখুয়া। আরে আমাকে তো বড় করে লিখতে বলছে, আমি তো মনে থাকতে পারছি না। হাজং, তারপরে পাংখুয়া, তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে ত্রিপুরারা হিন্দু, ত্রিপুরা, তারপরে মণিপুরীরা হিন্দু, মণিপুরী। আরেকটা হচ্ছে সাদিয়া সাঁওতাল, এরা হিন্দু, ঠিক আছে? এরা হচ্ছে হিন্দু। আচ্ছা, এরপর আসেন, আমরা খ্রিস্টান দেখলাম, হিন্দু দেখলাম, প্রকৃতি পূজারী। কিছু কিছু উপজাতি আছে যারা প্রকৃতি পূজা করে, প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, ঠিক আছে? এরকম প্রাকৃতিক বস্তুর পূজা করে, এটাকে প্রকৃতি পূজারী বলা হয়, প্রকৃতি পূজারী। যেমন প্রকৃতি পূজারীর মধ্যে আছে মুন্ডা এবং রাজবংশী, দুইটাই, মুন্ডা আরেকটা হচ্ছে রাজবংশী, এরা হচ্ছে প্রকৃতি পূজারী, মুন্ডা এবং রাজবংশী, রাইট। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে মুন্ডা এবং রাজবংশী সেটা হচ্ছে প্রকৃতি পূজারী, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে আমাদের জড় উপাসক, একটা উপজাতি আছে জড় উপাসক। বুঝছেন জড় উপাসক কি? জড় উপাসক এটা কি জিনিস? বিভিন্ন জড় বস্তুর পূজা করে, যেমন পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, ঠিক আছে? গাছ তো জড় বস্তু না, ঠিক আছে? গাছ হচ্ছে প্রকৃতি পূজারী বলতে পারে, প্রাকৃতিক বস্তু বলতে পারি আমরা, ঠিক আছে? এরকম বিভিন্ন জড় বস্তুর পূজা করে, ঠিক আছে? এরা হচ্ছে জড় উপাসক। এই যে ওরা হচ্ছে আমাদের, এরা হচ্ছে জড় উপাসক, ঠিক আছে? ওরাও। এবার আসেন, উপজাতিদের আমরা প্রথমে বাসস্থান দেখেছিলাম, এরপরে আমরা দেখলাম উপজাতিদের ধর্ম দেখলাম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান।
বর্ষবরণ উৎসব, উপজাতিদের বর্ষবরণ উৎসব, বর্ষবরণ উৎসব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বর্ষবরণ উৎসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বৈশাখী। বৈশাখী এখানে তিনটা উপজাতিদের তিনটা উৎসব আছে এখানে একসাথে। বৈশাখীকে এ পাশে লিখবো ত্রিমাচা দিয়ে মনে রাখার চেষ্টা করব। তার মানে বই দিয়ে হচ্ছে বৈশুখ, সা দিয়ে হচ্ছে সাংগ্রাই, আর বিতে হচ্ছে বিঝু। বিতে হচ্ছে বিঝু, বৈশুখ, সাংগ্রাই এবং বিঝু। ঠিক আছে, বৈশুখ, সাংগ্রাই এবং বিঝু। আর এ পাশে লিখবেন, আমি বুঝিয়ে দিচ্ছি, আগে একটু লিখেন। ত্রি দিয়ে হচ্ছে ত্রিপুরা, তারপরে মারমা, এ পাশে হচ্ছে চাকমা। ত্রিপুরা, মারমা, চাকমা লিখার পরে আপনি কম্পেয়ার করবেন, দেখেন প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। তার মানে বৈশুখ হচ্ছে কাদের উৎসব? ত্রিপুরাদের। সাংগ্রাই কাদের উৎসব? মারমাদের। বিঝু কাদের উৎসব? চাকমাদের উৎসব। ঠিক আছে, এর মধ্যে এই সাংগ্রাইয়ের উপরে 3 স্টার মানেন, সবচেয়ে বেশি আসে সাংগ্রাই, মারমাদের উৎসব সাংগ্রাই। এরপরে চাকমাদের বিজু, এটা আসে পরীক্ষায়। এরপরে হচ্ছে চাকমাদের বিজু, এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষ, বছরের শেষে সাধারণত তারা এই উৎসবগুলো পালন করে থাকে। বর্ষবরণ, নতুন বছরের শুরুতে তারা হচ্ছে এই উৎসবগুলো পালন করে থাকে। হ্যাঁ, বিঝু, বিঝু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা, এটা খুবই জনপ্রিয়, এটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় কোশ্চেন আসে। বৈশাখী উৎসব, এই যে দেখেন, বৈশুখ হচ্ছে ত্রিপুরাদের উৎসব। হ্যাঁ, এটা হচ্ছে উপজাতি, এই যে। তারপরে হচ্ছে সাংগ্রাই হচ্ছে মারমাদের উৎসব, বিজু হচ্ছে চাকমাদের উৎসব, এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বৈশুখ, সাংগ্রাই আর হচ্ছে বিঝু। এরপরে আসেন বৈশুখ, সাংগ্রাই এবং বিঝু। ওকে, আচ্ছা। তারপরে আসেন আরেকটা উৎসব আছে, যেমন এটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমা চাকমাদের একটা উৎসব। ফাল্গুনী পূর্ণিমা, এটা হচ্ছে চাকমাদের একটা উৎসব, হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী, ও আচ্ছা, এটা হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমা, এটা হচ্ছে চাকমাদের একটা উৎসব, হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। ঠিক আছে, তারপরে আরেকটা উৎসব আছে, এটা পরীক্ষা আসতে দেখা যায়, ওয়ান গালা। এটা হচ্ছে গারো। হ্যাঁ, ওয়ান গালা হচ্ছে গারোদের উৎসব, ওয়ান গালা। উপজাতি তো বিয়ে করে, তারা তো বাংলাদেশের নাগরিকত্ব আছে, কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। তবে দেখতে হবে, ধর্মের দিকটা দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তারা যেহেতু মুসলিম আছে, আপনি চাইলে করতে পারেন। তারা যদি রাজি থাকে, আপনি তো রাজি করাইতে হবে আগে, তারাও রাজি হবে কিনা সেটাও তো ব্যাপার আছে। ঠিক আছে, এটা একটা মুসিবত হলো না। আচ্ছা, আপনার মানে ওইটা কি, মানে ওইটা আকৃষ্ট করছে বেশি, যে মাতৃতান্ত্রিকের ব্যাপারটাকে আকৃষ্ট করছে বেশি? ও, পাঙ্গনদের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো বললাম, যে বাঙালি থাকতে আপনি উপজাতি বিয়ে করে চিন্তা ভাবনা করতেছেন, তা করতেই পারে, পছন্দ হইলে করতেই পারে, ব্যাপার না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো ঠিক হলো না ভাই। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা,
এরপর আসেন আরেকটা উৎসব আছে যেটা হচ্ছে জলকেলি। জলকেলি, এই জলকেলি খেলাটা খেলে হচ্ছে রাখাইনরা। রাখাইনরা যেন কোন অঞ্চলে আছে ভাই মনে আছে? আমাদের ওই যে কক্সবাজার পটুয়াখালী অঞ্চলে, বিশেষ করে রাখাইনরা কক্সবাজারে বেশি। কক্সবাজার পানি বেশি না, ওই যে দেখেন এই যে কক্সবাজারে রাখাইনরা থাকে, রাখাইনরা জলকেলি খেলে। জলকেলি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরা হচ্ছে জলকেলি খেলে, ওই যে পানি দিয়ে ছিটাছিটি করে, পানি ছিটাছিটি। ওই যে দেখেন টিভির মধ্যে আগে দেখাইতো দুই পাশে বালতির মধ্যে পানি লয়। না 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 ওইগুলা না, ওই যে মগ দিয়ে বা বাটি দিয়ে বালতির মধ্যে পানি লয়, এই পাশে এক সিরিয়াল ওই পাশে এক সিরিয়াল, তারা ওদেরকে মারবে ওরা ওদেরকে মারবে। এটা কি বলা হয়? জলকেলি। আছে না? হ্যাঁ। এরা কোন ধর্ম পালন করে? হিন্দুরা বেশি, খ্রিস্টান কিছু না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওই অঞ্চলে ইয়া বেশি, সাঁওতাল বেশি, এই যে উত্তরবঙ্গের মধ্যে। হ্যাঁ আচ্ছা এরপরে আসেন সাঁওতালদের আরেকটা উৎসব আছে যেটার নাম হচ্ছে সোহরাই। সোহরাই এটা হচ্ছে সাঁওতালদের উৎসব। সাঁওতালদের উৎসব হচ্ছে সোহরাই, ঠিক আছে? সাঁওতালদের উৎসব হচ্ছে সোহরাই। কাজ করে অনেক না? হম 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 ওদের ইয়েটা এরকম। আচ্ছা এরপর আসেন আমরা উপজাতিদের তিনটা জিনিস দেখলাম। প্রথমে বাসস্থান দেখেছি, তারপরে ধর্ম দেখেছি, এবার আমরা উৎসব দেখলাম। এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি আসে সাধারণত। সোহরাই, সোহরাই, ঠিক আছে? হ্যাঁ সোহরাই, এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি আসে। ওকে, এরপরে আমরা এখন ওভারঅল আমরা যদি একটু আলোচনা করি, দেখেন যেমন আমাদের উপজাতিদের মধ্যে আমি এখানে লিখি উপজাতি। আমাদের উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি আছে কোনটা ভাই? সবচেয়ে বেশি হচ্ছে চাকমা উপজাতি। আর সবচেয়ে কম আছে কোনটা ভাইয়া? সবচেয়ে কম যে উপজাতি সেটা হচ্ছে আমাদের ভিল উপজাতি। ভিল, ঠিক আছে? ভিল উপজাতি হচ্ছে সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হচ্ছে চাকমা। তারপরে জেলা হিসাব করলে সবচেয়ে বেশি কোন জেলায় ভাইয়া? রাঙামাটি জেলায়। রাঙামাটিতে সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম কোন জেলায়? সবচেয়ে কম উত্তরবঙ্গের লালমনিরহাটে। লালমনিরহাট সবচেয়ে কম উপজাতি হচ্ছে লালমনিরহাটে। রাইট, চাকমা প্রায় 3 লাখ। রাইট, ঠিক আছে। উপজাতিতে একজন বলছে ভাষা পড়াবেন না, ভাষাটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, একটু পরেই দেখিয়ে দিচ্ছি। ভাষা থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না, খুব একটা আসে না সাধারণত। হ্যাঁ আচ্ছা, এরপর আসেন আমরা যদি দেখি যে আমাদের এই উপজাতির বিশ্ব আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে আমাদের 9 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। তারপর আসেন বাংলাদেশের সংবিধানে উপজাতি সম্পর্কে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? সংবিধানের রাইট, সংবিধানের 23 ক, সংবিধানের 23 ক অনুচ্ছেদে উপজাতি সম্পর্কে বলা আছে। তেইশ ক অনুচ্ছেদে হচ্ছে আমাদের উপজাতি সম্পর্কে আচ্ছা আব্দুল মান্নান ভাইয়া, আব্দুল মান্নান ভাই আপনি একবার বলছেন স্যার একটু আস্তে বলেন। আচ্ছা আমি কি বেশি জুড়ে যাচ্ছি?
আবার একবার বলছে স্যার পরিষ্কার করে লেখেন। আমি তো এখন তো পরিষ্কার করে লিখছি, আমি বলেও দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমি বলছি এক একটা কয়েকবার করে বলছি, তারপরে আবার আমি লিখেও দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এরপরে বলছে কথা বেশি হয়, উনি একই মানুষ আবার বলছে কমেন্ট পড়েন না, তাহলে ক্লাস করে লাভ কি? চিন্তা করেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এরপরে আসেন, আচ্ছা তারপরে আসেন আমাদের, আচ্ছা এই যে মণিপুরি নাচ কোন অঞ্চলের জন্য বিখ্যাত বলেন তো? মণিপুরি, মণিপুরি নাচ এটা হচ্ছে সিলেট, সিলেট অঞ্চলের জন্য বিখ্যাত হচ্ছে, সিলেটে হচ্ছে মণিপুরি নাচ, ঠিক আছে। সিলেটে হচ্ছে মণিপুরি নাচ হচ্ছে বিখ্যাত। আচ্ছা এরপরে আসেন তাহলে ঝুমুর নাচ, আরেকটা নাচ দেখেন ঝুমুর নাচ, এটা কোন অঞ্চলে বিখ্যাত? এটা হচ্ছে, এটা মণিপুরি তো সরাসরি উপজাতিদের নাচ, আর ঝুমুরটা কিন্তু উপজাতিদের না, ওভারঅল, ঠিক আছে সবার। এই যে ঝুমুর নাচ এটা কোন অঞ্চলে বিখ্যাত? ঝুমুর নাচ বিখ্যাত কোন অঞ্চল? রাজশাহী। ঝুমুর নাচটা হচ্ছে রাজশাহী অঞ্চলের জন্য বিখ্যাত, ঠিক আছে। ঝুমুর নাচটা হচ্ছে রাজশাহী অঞ্চলের জন্য বিখ্যাত হচ্ছে ঝুমুর নাচ। তাহলে মণিপুরি নাচ হচ্ছে সিলেট, সংবিধানের 23 ক অনুচ্ছেদে উপজাতি সম্পর্কে বলা আছে বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমাদের মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত একজন উপজাতি আছে, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন উপজাতি আছে, ওনার নাম কি কেউ বলতে পারবেন? রাইট, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত উপজাতি, উপজাতি ইউকে চিং মারমা। ইউকে খেতাবপ্রাপ্ত উপজাতি নারী, হ্যাঁ নারীও একজন আছে, কাকন বিবি, রাইট, ঠিক আছে। আমি নারীটা আসতেছি একটু পরে। ইউকে চিং মারমা, ঠিক আছে, ইউকে চিং মারমা। তো উনি কোন খেতাব পেয়েছিলেন কেউ কি বলতে পারবেন? উনি কোন খেতাব পেয়েছিলেন একটু বলেন তো ভাইয়া। না কোন খেতাব পেয়েছিলেন একটু বলেন তো, কোন খেতাব পেয়েছিলেন? ইউকে চিং মারমা কোন খেতাব পেয়েছেন? হ্যাঁ জাকির হোসেন, ভেরি গুড। একা পাখি, ভেরি গুড ভেরি গুড, তার মানে হচ্ছে বিক্রম, উনি কিন্তু বিক্রম উপাধি পেয়েছে, বীর বিক্রম, ঠিক আছে। ইউকে চিং হচ্ছে বিক্রম উপাধি পেয়েছে, বীর বিক্রম, এটা খেয়াল রাখতে হবে। উনি হচ্ছে বীর, নারীরা হচ্ছে প্রতীক উপাধি পেয়েছে, আর উনি হচ্ছে বিক্রম উপাধি পেয়েছে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ তারপরে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত নারী উপজাতি, যেটা একটু আগে অনেকেই বলেছেন, খেতাবপ্রাপ্ত নারী উপজাতি, উপজাতি কাকন বিবি, কাকন বিবি, উনি খাসিয়া, হ্যাঁ উনি হচ্ছে একজন খাসিয়া, কাকন বিবি। তার মানে মুক্তিযুদ্ধে হ্যাঁ একমাত্র খেতাববিহীন হচ্ছে খাসিয়া, কাকন বিবি, হ্যাঁ নারী হচ্ছে কাকন বিবি। আচ্ছা এবার আসেন আমরা বাংলাদেশে নয় এমন কিছু উপজাতি দেখি, আমরা বাংলাদেশে নয় এমন কিছু উপজাতি, বাংলাদেশে নয় এমন কিছু উপজাতি যারা হচ্ছে বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে। যেমন আমরা আফ্রিদি উপজাতিটা, আফ্রিদি কোন দেশে বলতে পারবেন? পাকিস্তান। যদিও আমরা শহীদ আফ্রিদির কথা বলি নাই, ঠিক আছে, কিন্তু আফ্রিদি উপজাতিটা পাকিস্তানের একটা উপজাতি।
ঠিক আছে, মাউরি উপজাতি, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। মাউরি, এটা কোন দেশে? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, মাউরি। ঠিক আছে, তারপরে আসেন শেরপা, গুর্খা, এই দুইটা উপজাতি হচ্ছে, একটা হচ্ছে শেরপা, শেরপা, আরেকটা হচ্ছে গোর্খা। এই দুইটাই হচ্ছে নেপালের, নেপালের। তারপরে একটা উপজাতি আছে নাগা, নাগা ভারতের নাগাল্যান্ড থেকে নাগা। আরেকটা হচ্ছে টোডা, টোডা। এই দুইটা উপজাতি নাগা এবং টোডা ভারত। এই দুইটা উপজাতি হচ্ছে ভারতের। আচ্ছা, আরেকবার পড়বো। আফ্রিদি, পাকিস্তান। আফ্রিদি হচ্ছে পাকিস্তান। মাউরি হচ্ছে নিউজিল্যান্ড, মাউরি হচ্ছে নিউজিল্যান্ড। শেরপা, গুর্খা, শেরপা আর গোর্খা হচ্ছে নেপাল। নাগা আর হচ্ছে টোডা, নাগা এবং টোডা এই দুইটা হচ্ছে ভারতের। হ্যাঁ, নাগা এবং টোডা। আখি শিকদার একটু বলবেন বুঝছেন কিনা? নাগা এবং টোডা এই দুইটা হচ্ছে আমাদের ভারতের। ওকে, তারপরে জুলু একটা উপজাতি, এটা পরীক্ষা আসে। জুলু, এই যে জুলু উপজাতিটা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার জুলু, জুলু হচ্ছে দক্ষিণ আফ্রিকার। তারপরে একটা আছে তাতার। হ্যাঁ, তাতার প্রণালীর তাতার, সাইবেরিয়া। সাইবেরিয়া, হ্যাঁ ঠিক আছে, তাতার। মোটামুটি আমরা উপজাতিদের সম্পর্কে যা ছিল, আমাদের ভাষাটা ছাড়া সবকিছু আমরা দেখেছি। এবারে যদি আমরা একটা একটা করে আপনাকে বলি, আপনি নিজেই পারবেন। এখন দেখেন, আমি যদি চাকমাদের নিয়ে প্রথমে বলি, চাকমা, প্রথমে যদি বলি যে চাকমাদের বাসস্থান কোথায়, বলতে পারবেন? চাকমাদের বাসস্থান কোথায়? চাকমা, তার মানে তারা হচ্ছে রাঙ্গামাটিতে বেশি, তাই না? রাঙ্গামাটিতে বেশি, রাঙ্গামাটি, চাকমা, রাইট। আমরা একটু আগে দেখেছি, তাই না? আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে এই জিনিসগুলো এরা কিন্তু নেই। ঠিক আছে, আমি যদি চাকমাদের উৎসবের কথা বলি, তাদের প্রধান উৎসব যেটা টি মা চা, বৈশাখী, চা লাস্টে, আর বৈশা বি লাস্টে, বি মানে বিজু। তার মানে তাদের যে উৎসব এটা হচ্ছে কিন্তু বিজু। আরেকটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, যেটাকে বলি আমরা। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে চাকমাদের উৎসব। ঠিক আছে, ফাল্গুনী পূর্ণিমা, বিজু এবং ফাল্গুনী পূর্ণিমা, এটা হচ্ছে দুইটাই হচ্ছে আমাদের চাকমাদের। ওকে, এবার আসেন, বলেন তো চাকমারা কি পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক? চাকমারা দেখেন, গারো এবং খাসিয়া দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, বাকি সকল পিতৃতান্ত্রিক। কিন্তু তারা কিন্তু পিতৃতান্ত্রিক, তারা হচ্ছে পিতৃতান্ত্রিক। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসেন, তাহলে আমরা এবার বলেন চাকমাদের ইয়া কি, তারা কোন ধর্মের? কোন ধর্মের দেখেন তো? বউ চামার বলছিলাম, চা চা দিয়ে কোনটা ছিল? চাকমা, তাই না? তাহলে এরা কোন ধর্মের ভাইয়া? এরা কিন্তু বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের। এরপর আসেন চাকমাদের গ্রামের নাম, চাকমাদের গ্রাম, এটা একটু একটু লিখেন। গ্রামের নাম হচ্ছে আদাম। ঠিক আছে, চাকমাদের গ্রামের নাম হচ্ছে আদাম, আর গ্রাম প্রধান হচ্ছে কারবারি। গ্রাম প্রধান হচ্ছে কারবারি, তবে গ্রামটা একটু মনে রাখেন আদাম, আপনাদের জন্য এটা হলেই হবে। ঠিক আছে, আদাম, আকার দাম ও আদাম। ঠিক আছে, কোনটা ভাই স্যার? আবার মানটি, আবার বুঝান কোনটা? মানটি বলতে কোনটা? মাউরি নাকি এটা? মাউরি নিউজিল্যান্ড, মাউরি নিউজিল্যান্ড। ঠিক আছে, মাউরি হচ্ছে নিউজিল্যান্ড।
কারবারি, কারবারি, ঠিক আছে। গ্রাম প্রধান হচ্ছে কারবারি। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কারবারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে আমরা ধর্ম দেখলাম, উৎসব দেখলাম, তাদের ইয়েও দেখলাম। আর চাকমারা কিন্তু ওই যে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে, তাই না? এরা হচ্ছে জুম চাষ, জুম হচ্ছে পাহাড়ি একটা চাষাবাদ পদ্ধতি, জুম চাষ। তারা কিন্তু এই জুম চাষ করে কিন্তু তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, একজন বলছে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র বৃহত্তম উপজাতি কোনটা? আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে চাকমা, হ্যাঁ 1 নম্বরে হচ্ছে চাকমা, তারপরে মারমা, মারমা, তারপরে হচ্ছে ত্রিপুরা, বর্তমানে ত্রিপুরা হচ্ছে 3 নাম্বার, আর সাঁওতাল হচ্ছে 4 নাম্বার। সাঁওতাল সিরিয়ালে হচ্ছে এটা, চাকমাদের পরে মারমা, মারমাদের পরে ত্রিপুরা, ত্রিপুরাদের পরে হচ্ছে সাঁওতাল। চাকমা, হ্যাঁ চাকমা, মারমা, ত্রিপুরা এবং সাঁওতাল, ঠিক আছে। আচ্ছা, চাকমাদের পরে আমরা যদি গারো সম্পর্কে জানি, গারো বলেন তো, আগে বলেন তো গারোরা যেন কোন জায়গায় আছে? হ্যাঁ হ্যাঁ, গারো দিয়ে বলছিলাম, ময়মনসিংহ অঞ্চল, তাই না? রাইট, তার মানে এরা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মধ্যে আছে, ময়মনসিংহ, রাইট। যদি বলে গারো পাহাড় কোথায় আছে? ময়মনসিংহ অঞ্চলে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন গারোদের পারিবারিক কাঠামো কি? পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক? তাহলে গারো এবং খাসিয়া দুইটাই হচ্ছে মাতৃতান্ত্রিক, রাইট। ওই যে সিলেট অঞ্চলের খাসিয়া, গারো এবং খাসিয়া এই দুইটাই হচ্ছে কিন্তু মাতৃতান্ত্রিক, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপরে আসেন তাদের প্রধান উৎসব, উৎসবের নাম কি? গারোদের উৎসব ওয়ান গালা না? তাহলে উৎসব হচ্ছে তাদের উৎসব, যেটা উৎসব হচ্ছে ওয়ান গালা, উৎসব হচ্ছে ওয়ান গালা। এরপর আসেন আচ্ছা, গারোদের দেবতা, একটু এটা একটু নতুন একটু লিখে নেন, এটা গারোদের দেবতার নাম, দেবতার নাম হচ্ছে তাতারা, তাতারা রাবুগা, তাতারা রাবুগা, এটা হচ্ছে তাদের দেবতা। গারোদের দেবতার নাম হচ্ছে তাতারা রাবুগা, রাইট। দেবতার নাম হচ্ছে তাতারা রাবুগা। আমরা চাকমা দেখলাম, আমরা গারো দেখলাম। এবার যদি আমরা মারমাদের নিয়ে দেখি, মারমা, মারমা বলেন তো মারমারা কোথায় আছে? তাদের অবস্থানটা কোথায়? মামু, পাত্রী খুব চকচকে, মামু, মারমা, মোরং। কোন কোন জেলার জন্য যেন বলছিলাম এগুলো? মামু, পাত্রী খুব চকচকে, ওইটা দিয়ে বলছিলাম। তার মানে মারমা কোথায় আছে? বান্দরবনে, রাইট, বান্দরবান, ঠিক আছে, বান্দরবনে, তাই না? মারমারা হচ্ছে বান্দরবনে। তার মানে এরা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম উপজাতি। এই যে দেখেন, এরা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, হচ্ছে আমাদের মারমা, হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, রাইট। এরপরে আসেন, এই মারমাদের পারিবারিক কাঠামো কি বলেন তো? পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক বলেন তো? সব পিতৃতান্ত্রিক। ওই গারো এবং খাসিয়া ছাড়া যা আছে সবাই কিন্তু পিতৃতান্ত্রিক, সবাই হচ্ছে পিতৃতান্ত্রিক, ঠিক আছে। এখানে একটা এই যে দেখেন মারমাদের উৎসব, এটার মধ্যে 30টা দিয়ে দিয়েছিলাম আমি, এটা সবচেয়ে বেশি আসে সাংরাই, ঠিক আছে। মারমাদের উৎসব হচ্ছে সাংরাই, সাংরাই মনে রাখবেন, এটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। তাদের উৎসব হচ্ছে সাংরাই। একজন এখন বলতেছে মানচিত্রটি আবার বুঝেন স্যার। ওই আব্দুল মান্নান ভাই, ভাই আচ্ছা আচ্ছা, ওইটা কি মানচিত্র, কি যাওয়া যাবে সামনে?
এমনি গেলে দেওয়া যেত না? আচ্ছা, ওইটা রেকর্ড আছে, আপনি প্রথম গিয়ে দেখে নিলেই হবে। আমাদের ক্লাস তো রেকর্ড থাকেই। উনি হচ্ছে আবার যদি প্রথমে দেখে তাহলে হচ্ছে এটা ইয়া করতে পারবে। ঠিক আছে, তাদের মারমাদের উৎসব হচ্ছে সাংরাই। এইটা এখানে দেখেন, এই মারমাদের এই লাইনটার মধ্যে 3 স্টার মারবেন। মারমারা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি। এই যে বান্দরবান জেলায় না, তাহলে এখানে এটা পরীক্ষা যে কোশ্চেনটা আসে যে তারা সবচেয়ে বেশি থাকে হচ্ছে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। এটা পরীক্ষা সরাসরি এইভাবে আসে, বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে কারা সবচেয়ে বেশি থাকে? এই মারমারা। তাহলে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে থাকে হচ্ছে এই মারমারা, সবচেয়ে বেশি থাকে হচ্ছে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। ঠিক আছে, বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে থাকে হচ্ছে এই মারমারা। আর এই চিম্বুক পাহাড়টাকে বলা হয়, আপনারা জানেন চিম্বুক পাহাড় হচ্ছে সেই পাহাড় যেটাকে বাংলাদেশের, এই চিম্বুক পাহাড়কে বলা হয় বাংলাদেশের পাহাড়ের রানী। বাংলাদেশের পাহাড়ের রানী বলা হয় হচ্ছে এই আমাদের এই চিম্বুক পাহাড়কে বলা হয় হচ্ছে বাংলাদেশের পাহাড়ের রানী। চিম্বুক পাহাড়কে বলা হয় বাংলাদেশের পাহাড়ের রানী। রাইট, ঠিক আছে। গেছিলেন চিম্বুক পাহাড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসেন চাকমা মারমা দেখলাম, আমরা খাসিয়াটা যদি একটু দেখি। খাসিয়া, খাসিয়া দেখেন, আপনি দেখি কিন্তু এখন বুঝতে পারতেছেন, সহজ লাগতেছে না এখন? বলেন তো খাসিয়া, এই যে গরু খাসি, তাহলে কোন ধর্ম? ধর্ম কি? খ্রিস্টান, তাই না? এই যে দেখেন খ্রিস্টান, হ্যাঁ মাতৃতান্ত্রিক, তাই না? তাহলে এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। তারপরে এদের পারিবারিক কাঠামো হচ্ছে মাতৃতান্ত্রিক। ঠিক আছে, খাসিয়ারা কোন অঞ্চলে থাকে বেশি? অবস্থান সিলেট অঞ্চল, তাই না? আমি বলেছিলাম এই খাসিয়াদের থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে অবস্থান হচ্ছে সিলেট। সিলেটে সবচেয়ে বেশি থাকে এরা। ঠিক আছে, এই খাসিয়ারা। তারপরে আসেন ধর্ম, পারিবারিক কাঠামো, অবস্থান। খাসিয়া, এই যে মণিপুরি কি বলে খাসিয়াদের থেকে আরেকটা জিনিস, এটা একটু লিখে নিবেন, যেমন খাসিয়াদের গ্রামের নাম, তাদের এটার মধ্যে 3 স্টার হবে। খাসিয়াদের গ্রামের নাম হচ্ছে পুঞ্জি, এটা পরীক্ষায় আসতে দেখা যায় সবচেয়ে বেশি। ঠিক আছে, খাসিয়াদের গ্রামের নাম হচ্ছে পুঞ্জি। আর গ্রাম প্রধান সাধারণত আসে না, তারপরে যদি লিখে নিতে চান গ্রাম প্রধান হচ্ছে সিএম। সিএম, গ্রাম প্রধান হচ্ছে সিএম। খাসিয়াদের গ্রামের নাম হচ্ছে পুঞ্জি, গ্রাম প্রধান হচ্ছে সিএম। ওকে, ঠিক আছে। রাইট, তাহলে আমরা খাসিয়া দেখলাম। আমরা এই যে দেখেন আমাদের খাসিয়াদের তাদের একটা ঐতিহ্য আছে। তারা হচ্ছে তাদের এখানে যদি মেহমান টেহমান যায় তাহলে তারা হচ্ছে পান সুপারি দিয়ে, এই পাশে নিচে মনে হয় আছে, পান সুপারি দিয়ে হচ্ছে আপ্যায়ন করে না এখানে। ঠিক আছে, তারা হচ্ছে পান সুপারি দিয়ে হচ্ছে সাধারণত আপ্যায়ন করে থাকে হচ্ছে খাসিয়ারা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনারা কোর্স শেষ হবার পরও থাকবেন। এই কোর্স এই গ্রুপ থাকবে সব সময়, যে কোনো সময় আপনি গ্রুপে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন খাসিয়াদের পরে আমরা চলে যাচ্ছি মণিপুরি। আচ্ছা, মণিপুরীদের থেকে আমরা দেখেছি তারা কোন অঞ্চলে বসবাস করে ভাই? সিলেট অঞ্চল, তাই না? সিলেটেই কিন্তু সবচেয়ে বেশি থাকে হচ্ছে মণিপুরীরা। এই যেমন মণিপুরীদের থেকে একটা জিনিস মনে রাখবেন, যে গুপি নাচ, এই যে গুপি নাচ, এটা কিন্তু মণিপুরীদের একটা নাচ। এটা একটু মনে রাখেন, এটা হচ্ছে মণিপুরীদের একটা নাচ, হচ্ছে আমাদের গুপি নাচ। ঠিক আছে, এটা একটু মনে রাখেন। আমাদের জনসংখ্যা উপজাতি থেকে মোটামুটি যা কোশ্চেন আসে, মোটামুটি এগুলা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে সাধারণত। ঠিক আছে, আমরা আমাদের আরেকটু জাস্ট একটু লিখে নিব
যেমন দুই একটা তথ্য আছে, একটা হচ্ছে যেমন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, আমি একটু এগুলো মুছে দিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা 1998 সালে 15 জুলাই গঠিত হয়। এটা সালটা পরীক্ষা আসে 1998 সালে 15 জুলাই, ঠিক আছে? 1998 সালের, না খাবার দাবার পড়তে হবে না, কারণ খাবার দাবার নিয়ে পরীক্ষায় এগুলো কোশ্চেন আসে না, ঠিক আছে? খাবার দাবার নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে না। আচ্ছা, আর খাবার দাবার দেখবেন সব একেবারে ম্যাক্সিমাম উপজাতিদের খাবার দাবার প্রায় এক, ঠিক আছে? বাঁশ খায় তারা, মাছ মাংস, মাছ গুলো বেশি খায়। অনেকে আবার ওই যে কি বলে ত্রিপুরারা, যেমন তারা হচ্ছে যে আপনার ইঁদুর, তারপরে হচ্ছে বিড়া, কুকুরের এগুলা খায়, ঠিক আছে? সাপ টাপ খায় ত্রিপুরারা, এই জিনিসগুলো খায়, তবে ম্যাক্সিমাম কিন্তু কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দেখলাম। এরপর আসেন আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, ঠিক আছে? এটা, এই চুক্তিটা হয় হচ্ছে 1997 সালে 2রা ডিসেম্বর। 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়। এটা একটু ডিটেলস আমি বলছি, এটা বলার কারণ হচ্ছে এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে সব সময়। দেখেন, এই যে দেশ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পার্বত্য অঞ্চলের যারা উপজাতিরা আছে, তারা বিভিন্ন সময় তাদের দাবি দেওয়া নিয়ে বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন সময় তারা আবেদন করে আসছে, এবং এই আবেদনটা মাঝে মাঝে অহিংস থেকে সহিংসে রূপ নেয়। তারা যে আবেদনটা করে, তাদের হচ্ছে যে তারা ওইখানে আমাদের বাংলাদেশ সরকার, যেহেতু বাংলাদেশ সরকারের আন্ডারে, আমাদের ভৌগোলিক সীমানার ভেতরে যেহেতু তাদের অংশটা, তার মানে কি এখানে আমরা, আমাদের সরকার যদি সেনাবাহিনী মোতায়েন করে, দেখা যায় যে তারা তাদের উপরে হামলা চালায়। অনেক মানুষ, কিছুদিন আগে একটা ছেলে মারা গেল না, এরকম অনেক ছেলে সেনাবাহিনী মারা গেছে, তারা ডাইরেক্ট হচ্ছে বিভিন্ন অস্ত্র টস্ত্র দিয়ে আক্রমণ করে। মানে তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সেনাবাহিনীর শাসন এখানে মানি না, তারা নিজেদের জন্য তারা নিজেরা লাঠিয়াল বাহিনী, তাদের বিভিন্ন বাহিনী গঠন করছে, শান্তি বাহিনী বলে তারা এদেরকে। এগুলো কিন্তু সশস্ত্র, ঠিক আছে? এখন এই যে তারা বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়া করছে, এগুলা নিয়ে যে তাদের আন্দোলনগুলো মাঝে মাঝে সহিংস হয়, এগুলা বাংলাদেশ সরকার, যখন যে সরকার আসে, অনেক সময় চেষ্টা করেছে তাদের সাথে এই মিটমাট করে ফেলার জন্য। এখানে জিয়াউর রহমান ছিলেন, তার চেষ্টা করেছেন, এরশাদ থাকতে সে চেষ্টা করেছেন, ঠিক আছে? বঙ্গবন্ধু থাকতে চেষ্টা করেছেন। শেষমেশ আমাদের 96 সালে যখন আমাদের দেশ নেত্রী, জননেত্রী, জাতির জননী, মাদার অফ হিউম্যানিটি, ঠিক আছে, তো আমার জাতির আপা, জাতির নানি, ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, ঠিক আছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, উনি হচ্ছে, হ্যাঁ, তো 97 সালে হচ্ছে তাদের সাথে একটা চুক্তি হয়, তারা এই চুক্তিতে সম্মত হয়। এখানে এই চুক্তিতে কিন্তু 48টা তাদের দাবি দেওয়া, 48টা দাবি দেওয়া বাংলাদেশ সরকার মেনে নেয়। এই যে দেখেন, তাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করে দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা আঞ্চলিক পরিষদ গঠন করে দেওয়া হয়েছে, স্কুল কলেজে তাদের জন্য আলাদা করে কোটা ব্যবস্থা রাখা হয়েছে, কোটা সিস্টেম রাখা হয়েছে, তাদের জন্য আপনার উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, চাকরির জন্য তাদের জন্য আলাদা। আমাদের কোনো কোটা নেই, বাঙালি আমরা আমাদের দেশে থাকি, আমাদের জন্য কিন্তু চাকরিতে কোনো কোটা নেই, কিন্তু তাদের জন্য কোটা আছে, ঠিক আছে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা কোটা আছে। তো এই যে সুযোগ সুবিধা, আমরা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা, আমরা কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এরকম 48টা সুযোগ সুবিধা মেনে কিন্তু ওই চুক্তিতে স্বাক্ষর করে। তো এই যে চুক্তিটা হয় 97 সালের 2রা ডিসেম্বর, এই যে চুক্তিটা হয়, রাইট, এই যে চুক্তিটা হয়, এই চুক্তিতে সাধারণত যেটা হয় যে দুইটা পক্ষ স্বাক্ষর করে।
একটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করে, ওনার নাম হচ্ছে আবুল হাসনাত মোহাম্মদ আবদুল্লাহ, তাই না? আবুল হাসনাত মোহাম্মদ আবদুল্লাহ তৎকালীন চিফ হুইপ ছিলেন, বরিশালের চিফ হুইপ আবুল হাসনাত মোহাম্মদ আবদুল্লাহ। আর তাদের পক্ষে, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে উনি, আর তাদের পক্ষে স্বাক্ষর করেন হচ্ছে একজন ওই জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা বা সন্তু লার্মা যাকে বলি, শান্তি বাহিনীর প্রধান, ওনার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা। ওরফে হচ্ছে সন্তু লার্মা, এই উনি স্বাক্ষর করেন। জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা বা সন্তু লার্মা উনি হচ্ছে স্বাক্ষর করেন, এবং এই চুক্তিটা হওয়ার পরে তাদের যে সহিংস যে ইয়াটা, এটা আস্তে আস্তে কমে যায় এটা। কিন্তু রিসেন্টলি আমরা আবার দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে আবার ওইখানে মানে বিভিন্ন উস্কানিতে, বিভিন্ন দেশের উস্কানিতে তারা আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক আচরণ শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, এটা এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, সব তারিখটা পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আসেন আমাদের, আমরা আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। উপজাতি শেষ, আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। তো জনসংখ্যা থেকে আমরা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী যেই ডেটাগুলো লাগবে আমরা সেই ডেটাগুলো দেখবো। ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা, আমরা উপজাতিটা পড়েছি, এবার হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। আচ্ছা, বাংলাদেশ সরকার সর্বপ্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করে, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ সরকার প্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করে কত সালে জানেন? 1976 সালে, তাই না? 1976 সালে জনসংখ্যা নীতি প্রণয়ন করে। এই আপনার কি ইয়া শেষ, অনার্স শেষ, মাস্টার্স শেষ? আচ্ছা, ইয়া কি নিবন্ধন দেওয়া আছে? নিবন্ধন মানে রিটেন কি আসছে কোনোটার মধ্যে? ভেরি গুড, চাকরির জন্য তাড়াতাড়ি হয়ে যায়। মিষ্টি টিষ্টি আমাদের তো খাইতে হবে। আচ্ছা, যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হয়ে যাবে। চেষ্টা করেন, এই যে ভালো ইয়া করলে দেখবেন একটা না একটাতে হয়ে যাবে, লেগে যাবে। খালি আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা করতে থাকেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে 1976 সালে বাংলাদেশ সরকার সর্বপ্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করে। জনসংখ্যা নীতি প্রণয়ন করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখেন আপনারা জানেন যে বাংলাদেশে ওই যে আমাদের এই স্বাধীনতার পর জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। দেখা যেত যে এক একটা ফ্যামিলির মধ্যে 10 জন, 12 জন, 8 জন করে জনসংখ্যা ছিল। যেটা জনসংখ্যা বৃদ্ধির হার খুবই ইয়া ছিল, যেহেতু আমাদের মানে চাহিদা, আমাদের যে আয়ের সাথে কিন্তু সামঞ্জস্য ছিল না। যেমন আমি আমার নিজের পরিবারে, আমার পরিবারই বিশাল পরিবার, ঠিক আছে? তো এই কারণে জনসংখ্যা, যদিও এটা ইসলামিক দৃষ্টিতে এটা ঠিক না, কিন্তু নরমালি যেটা হয় যে এই জনসংখ্যাকে কমানোর জন্য বাংলাদেশ সরকার সর্বপ্রথম এই নীতি প্রণয়ন করে। তো সেখানে মানুষকে বিভিন্ন ভাবে এই যে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সিস্টেম শেখানো হয়। তারপরে হচ্ছে যে একটা স্লোগান হয় যে প্রথম ইয়াটা ছিল 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এটা ছিল আমাদের প্রথম স্লোগান আর কি। 2টি সন্তানের নাকি প্রথমটা ছিল এটা নাকি ছেলে, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট, এটা হচ্ছে লাস্টের। এই যে পরবর্তীতে আমরা 2012 সালে সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণয়ন করি। আমরা সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণয়ন করি, এবং এটার সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণয়নের এটার স্লোগানটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন জনসংখ্যা দিবস। আমাদের জনসংখ্যা দিবস কবে? 2রা ফেব্রুয়ারি জনসংখ্যা দিবস।
2রা ফেব্রুয়ারি জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জনসংখ্যা দিবস। ঠিক আছে। আর যদি বলি বিশ্ব জনসংখ্যা দিবস কবে, এটা বাংলাদেশের আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস সেটা হচ্ছে 11ই জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস সেটা হচ্ছে 11ই জুলাই, রাইট। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা যদি অর্থনৈতিক সমীক্ষা থেকে কিছু ডেটা নিই জনসংখ্যা রিলেটেড। মনে রাখবেন বিসিএস পরীক্ষা দিতে গেলে এই অর্থনৈতিক সমীক্ষা থেকে একটা কোশ্চেন পাবেনই, একেবারে মাস্ট, এটা থাকেই। ঠিক আছে। আর আমাদের যেহেতু জি বাজেট থেকে না থাকলেও এই অর্থনৈতিক সমীক্ষা থেকে মিস হয় না সাধারণত। ঠিক আছে। ওই বাজেট থেকে এডিপি, তারপরে বার্ষিক জিডিপি যেগুলো আছে এগুলা থেকে কোশ্চেন আসে সাধারণত। আচ্ছা আসেন আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2024 কিছু ডেটা নিই আমরা। অর্থনৈতিক সমীক্ষা 2024, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বর্তমানে আমাদের জনসংখ্যা আছে, দেখেন এটা কিন্তু 2024 যে সমীক্ষা বের হয়েছে এটা কিন্তু জুলাই মানে জুলাই মাসে বের হয়েছে, জুলাইয়ের 1 তারিখে বের হয়েছে। তার মানে এখন আপনি এগুলো কিন্তু প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হয়, কিন্তু আপনাকে ওই আপডেট গুলো পড়তে হবে না। আপনি যেটা করবেন ওই যে ডেটা জুলাই মাসে যেটা বের হয়েছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষায় আসবে, সরাসরি বলে দিবে অর্থনৈতিক আগ পর্যন্ত এইটাই ফিক্স থাকবে। কিন্তু আপনি বিভিন্ন যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন বা পত্রিকা পড়বেন দেখবেন ডেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এইগুলা লাগবে না। আপনি যেটা করবেন এই ইয়াটা কিন্তু আপনাকে করতে হবে, মানে এখানে অর্থনৈতিক সমীক্ষা যেটা প্রকাশ হয়েছে সেইটা ডেটাগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে। তাহলে আমাদের মোট জনসংখ্যা, আমাদের বর্তমানে মোট জনসংখ্যা মানে সমীক্ষা অনুযায়ী 17,10,00,000, 17,10,00,000। ঠিক আছে। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির হার 1,500-এ কমে গেছে। ও আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার এই যে দেখেন, না না এই রিপোর্ট আছে না, এটা কিন্তু হাসিনার আমলের রিপোর্ট, খেয়াল করছেন? এটা হাসিনার আমলের কিন্তু রিপোর্ট, ওইগুলা ইয়া না। তবে এবার রিপোর্ট আসলে বোঝা যাবে যে কি অবস্থা। অর্থনীতি তো এমনি টালমাটাল অবস্থা। এখন দেখেন পত্রিকার মধ্যে বিভিন্ন নিউজ আসতেছে যে তারা দেখা গেছে আমাদের অর্থনীতি যতটুকু না তার চেয়ে অনেক বেশি দেখাইছে আপনাদের জনগণের কাছে। এই জিনিসগুলো এবারে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বর্তমানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার সমীক্ষা অনুযায়ী বলছি 1.33%। ঠিক আছে। জনসংখ্যার ঘনত্ব, আমাদের জনসংখ্যার ঘনত্ব (1119 জন প্রতি বর্গ কিলোমিটারে), সরি 1171 জন, এখন 1171 জন জনসংখ্যার ঘনত্ব 1171। নারী পুরুষের অনুপাত, নারী এবং পুরুষ, নারী পুরুষের অনুপাত, নারী যদি 100 জন হয় তাহলে পুরুষ কিন্তু এখন কম, 96.3, 96.3। ঠিক আছে। হ্যাঁ, 100 জন নারী হলে এটাই লাস্ট, এটাই হচ্ছে থাকবে। এখন কিন্তু 96.3। ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আচ্ছা, এবার আসেন প্রতি হাজারে শিশু মৃত্যুর হার, হাজারে শিশু, প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 27 জন, 27 জন শিশু মৃত্যুর হার। তারপরে গড়ায়ু, আমাদের গড়ায়ু যদি দেখি আমরা, এটা কিন্তু হাসিনার আমলের রিপোর্ট। ঠিক আছে।
মানে শেখ হাসিনার আমলের, আমি তো বলছি বলার মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে গড়াই হচ্ছে 72.3, গড়াই হচ্ছে 72.3, যেখানে পুরুষ হচ্ছে 70.8, পুরুষ হচ্ছে 70.8 আর নারী হচ্ছে 73.8। নারীরা বেশি দিন বাঁচার একটা কারণ এখানে সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে, আবার এমনো লজিক্যালিও বোঝা যায়। সেটা হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা নারী শিশু আর একটা ছেলে শিশু যখন জন্মগ্রহণ করে, সৃষ্টিকর্তার ইয়া থেকেই দেখা যায় যে একটা নারী শিশু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মায়। একটা বাচ্চা না, মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চার চেয়ে বেশি, বাচ্চা যখন মারা যায় না দেখবেন মেয়ে বাচ্চা কম মারা যায়, ছেলে বাচ্চাগুলো বেশি মারা যায়। কারণটা হচ্ছে যে সৃষ্টিকর্তা নারীদেরকে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা, কারণ তাদের জীবনটা একটু জটিল। না না, ওই প্রেক্ষাপট না, নর্মালি এটা কিন্তু বাস্তব যে একটা নারী শিশুকে আল্লাহ বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে বানায়। কারণ কি, তার জীবনটা একটু জটিলের প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাকে বাচ্চা জন্ম দিতে হয়, তাদের বিভিন্ন জটিল প্রসেস আছে। তো এই কারণে তাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে বেশি থাকে সাধারণত। আরেকটা ব্যাপার হচ্ছে, পুরুষ সাধারণত দেখা যায় বাইরে যায় কাজকর্ম করে, এটা লজিক্যাল ব্যাখ্যা আর কি, যে বাইরে কাজকর্ম করতে যায়, সেখানে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হতে হয়। তারপর কাজকর্ম করে যেহেতু, সে কারণে বার্ধক্য তাড়াতাড়ি হয়, বুঝছেন তো। এই কারণগুলোতে পুরুষের কি বলে গড়াইটা একটু কম আর নারীদের গড়াইটা একটু বেশি, ঠিক আছে। আচ্ছা, ওইটা তো আচ্ছা। আর মানে এটা তো ঠিক না ভাই, এটা তো ঠিক না। এবার আসেন সাক্ষরতার হার। আপনি কি কাছাকাছি, দুইজনের বাসা কি কাছাকাছি নাকি, জানেন কেমনে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সাক্ষরতার হার, নাসির স্যারের কাছ থেকে টিপস নিয়েন না, কারণ স্যার তো নিজেই, ঠিক আছে, তাইলে মনে করেন যে থাকবে না, ঠিক আছে। সাক্ষরতার হার 76.4, সাক্ষরতার হার হচ্ছে আমাদের বর্তমানে 76.4। এরপর আসেন দারিদ্র্যের হার। ভাই এখন পর্যন্ত মনে করেন, যেহেতু আমাদের পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত আপনি যদি পরীক্ষা দেন, আপনাকে এগুলোই কিন্তু রেখে যেতে হবে, ঠিক আছে। দারিদ্র্যের হার সেগুলো হচ্ছে 18.7, দারিদ্র্যের হার হচ্ছে 18.7। আর চরম দারিদ্র্যের হার চরম দারিদ্র্যের হার 5.6%। চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6%, ঠিক আছে। আস্তে আস্তে কমাচ্ছে, ওই আওয়ামী লীগ সরকারের সময় তো দেখছেন প্রত্যেকবারই কমতেছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথা পিছু আয়। আপনারা কার কত টাকা আয় করেন মাসে দেখেন, বছরে দেখেন, মাথা পিছু আয়। মাথা পিছু আয়, মাথা পিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার। 2784 মার্কিন ডলার মানে হচ্ছে প্রায় 3 লাখ টাকা, 3 লাখেরও বেশি টাকা। আপনারা কিন্তু এক একজনে এত টাকা আয় করতেছেন বছরে বছরে। জি জি, দিচ্ছেন না, ইউএসডি, ইউএস ডলার, 2784 মার্কিন ডলার, ঠিক আছে। একজন বলছে আমি বেকার। আচ্ছা, এরপর আসেন আমরা যদি মূল্যস্ফীতি দেখি, বর্তমানে আমাদের মূল্যস্ফীতি কিন্তু সবচেয়ে বেশি, বর্তমানে হিসাব করলে কিন্তু অনেক বেশি বাড়া আছে। তারপরে ওরা দিয়েছে যেটা 9.74%, 9.74% মূল্যস্ফীতি।
আচ্ছা, মূল্যস্ফীতি একটা হচ্ছে মূল্যস্ফীতি, আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মূল্যস্ফীতি তো জানে যে আমরা জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, ঠিক আছে, এটাকে বলি আমরা, দাম বেড়ে গেলে সেটাকে বলি আমরা মূল্যস্ফীতি। আর মুদ্রাস্ফীতির ব্যাপারটা হচ্ছে যে মনে করেন যে সরকার কি করে, হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য দেখা যায় যে সরকার যদি ধরেন প্রচুর পরিমাণে টাকা ছাপাইলো, সেই অনুযায়ী কিন্তু আপনার বাজারে কিন্তু যোগান নাই, মানে জিনিসপত্রের কিন্তু যোগান নাই, তাহলে সেক্ষেত্রে দেখা গেল কি আপনার মুদ্রার বেড়ে গেল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু যোগান কিন্তু নাই, প্রোডাক্ট কিন্তু নাই সেই অনুযায়ী আছে, এটাকে বলছি আমরা কি মুদ্রাস্ফীতি। এটা মূল্যস্ফীতি, আমাদের মূল্য দাম বেশি যাচ্ছে, এটা আমাদের এটা হচ্ছে মূল্যস্ফীতি। যেমন আমাদের 9.74%, এটা কিন্তু অনেক বেশি। খেয়াল করে দেখেন 9.74% মানে কি, গত বছর আপনি যদি একটা প্রোডাক্ট যদি 100 টাকা দিয়ে কিনতেন, এই বছর এটা 109.74 টাকা, তার মানে 110 টাকা দিয়ে কিনছেন। 100 টাকার মধ্যে একজন মানুষ তো 100 টাকার জিনিস কিনে না, সেটা যদি 1000 টাকায় কিনেন তাহলে 10 টাকা করে বাড়লে 100 টাকা বাড়তেছে, 1000-এর মধ্যে 100 টাকা বেশি। তাহলে আপনি যদি মাসে যদি আপনার 20,000 টাকা খরচ হয়, তাহলে 2000 টাকা বেশি লাগতেছে আপনার প্রত্যেক মাসে, শুধুমাত্র এই মূল্য স্ফীতির জন্য। বুঝছেন, একটা দেশের মূল্যস্ফীতি 5%-এর বেশি হয়ে যাওয়া মানে অনেক বেশি, এটা অনেক বেশি। সেই জায়গায় আমরা কি অবস্থানে আছি চিন্তা করছেন? হ্যাঁ, শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর প্রসেস হচ্ছে, তাদের তো পর্যটন খাতটা হচ্ছে সবচেয়ে বড়ই আছে, পর্যটন। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনার একটা যে কোনো দেশের উন্নতির পিছনে আপনার শিক্ষার মানটা হচ্ছে আসল। শ্রীলঙ্কা দেখেন, তারা কিন্তু শিক্ষার দিক থেকে 100% শিক্ষিত পৃথিবীর মধ্যে। বাড়বে অনেক, হ্যাঁ বাড়বে। তো দেখা গেছে তারা কি করছে, তারা মানে এই যে আমাদের তাদের যে পর্যটনশীল, তারা কিন্তু দেখা গেছিল প্রিভিয়াস গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের মতো বড় বড় কিছু প্রজেক্ট হাতে নিয়েছিল, তারা ধরাটা খাইছে করোনার সময়, এই যে বড় বড় পর্যটন শিল্পের বাড়াইছে, কিন্তু পর্যটনের ক্ষেত্রে মানুষ যেতে পারে নাই, এই কারণে সবচেয়ে বড় ধরাটা খাইছে। বিশাল বিশাল আপনি মনে করেন কারো কাছ থেকে বড় ধরনের একটা লোন নিলেন, নিয়ে একটা জিনিস তৈরি করলেন, তৈরি করার পর আপনার দেশে অর্থনীতি চালানোর মতো আর টাকা পয়সা নেই, আবার পাচ্ছে না, আয়ও হচ্ছে না, তার মানে তো বিপদে পড়ে গেলেন না? ওইটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় বিপর্যস্ত অবস্থা ছিল ওইটা। হ্যাঁ, আস্তে আস্তে এখন তো তারা আবার ঠিক হয়ে গেছে, এটা এখন মানুষজন যাচ্ছে আসতেছে, এখন কিন্তু আবার এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, একজন বলছে টাকার মান কমে যাওয়ার কারণ কি? এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার সরকার, বাংলাদেশ সরকার যদি মনে করেন যে আমাদের টাকা ধরেন যে 5,000 কোটি টাকা তারা কিন্তু থেকে বাংলাদেশ সরকার ব্যাংক থেকে ছাপাইলো টাকা, তাহলে তারা যদি টাকা ছাপায়, ধরেন 5,000 কোটি টাকা অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য 5,000 কোটি টাকা ছাপাইলো, তাহলে এখন দেখা গেল সবার কাছে এখন 5,000 কোটি টাকা যাবে, মানুষজনের কাছে যাবে। তার মানে আপনার কাছে এখন দেখা যায় যে যার কাছে আগে 1,000 টাকা থাকতো, তার কাছে এখন কি 10,000 টাকা থাকবে। কিন্তু দেখেন, জিনিসপত্রের উৎপাদন যদি আমরা না বাড়াই, ওই সেম জিনিসটা আগে যেটা 10 টাকা দিয়ে কিনতেন, আপনার কাছে টাকা আছে কিন্তু কিন্তু না, প্রোডাক্ট কিন্তু নাই, তখন কি করা লাগবে? যেটা আগে 10 টাকা দিয়ে কিনতে, আপনার কাছে যেহেতু টাকা আছে, ওই জিনিসটাই এখন কিনতে হবে, যোগান কম, তার মানে ওই জিনিসটাই আপনাকে এখন 50 টাকা দিয়ে কিনতে হবে। তার মানে কি আপনার টাকার মানটা কমে গেল এখন, বুঝছেন তো? তার মানে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে। উৎপাদন যত বাড়ানো যাবে, টাকা আপনার ওই মূল্যস্ফীতি বাড়বে না, জিডিপি বাড়াইতে হবে আপনাদের, এটাই হচ্ছে ব্যাপার আর কি। টাকার মানটা এইভাবে কমে যায় আর কি। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় কি বলে, বাংলাদেশ সরকার এর আগে একবারে এরকম একটা কাজ করেছিল, কিছু টাকা ছাপাইছিল বাংলাদেশ ব্যাংক থেকে কিছু টাকা। তো এই যে ব্যাংক যে টাকা ছাপায়, আপনার টাকা না ছাপায় আপনাকে যেটা করতে হবে, এই অনুযায়ী চালায় আপনি ইয়াটা বাড়ান, উৎপাদনটা বাড়ান, যোগানটা বাড়ান, তাহলে দেখা যাবে যে এই টাকা দিয়ে মোটামুটি আপনি চলতে পারবেন। বুঝতেছে, কিন্তু মানে সাথে একটা কিছু একটা বড় ধরনের বিপর্যয়টা সামাল দেওয়ার জন্য এই কাজটা করে, কিন্তু এটা বৃহৎ অর্থে তো বড় ধরনের ক্ষতি। যেই ভুলটা আপনার করেছিল, যদিও সময় কম, কি বলে আমাদের, কি বলে আপনার, না নিউজিল্যান্ড না, আমাদের ক্রিকেট খেলে যে একটা আফ্রিকার দেশ জিম্বাবুয়ে, এই জিম্বাবুয়ে একটা কাজ করেছিল, তারা
প্রচুর পরিমাণে টাকা ছাপাইছিল, তখন দেখা গেল তাদের একটা প্রোডাক্ট কিনতে এরকম 1 বস্তা টাকা দেওয়া লাগতেছে। হ্যাঁ, তারা মনে করছে টাকা ছাপাইলেই মনে হয় অর্থনীতি অনেক ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো মেইন জিনিসটা হচ্ছে যোগান বাড়াতে হবে, উৎপাদন বাড়াইতে হবে। এই যে চায়না এত উন্নত কেন ভাই? চায়না এত উন্নত কেন? দেখেন আপনার কৃষি ক্ষেত্রে ধান উৎপাদনে প্রথম তারা, শস্য উৎপাদনে মানে যাই দেখবেন বেশিরভাগ উৎপাদনে তারা প্রথম। সবকিছু তারা নিজেরা উৎপাদন করতেছে, নতুন নতুন পদ্ধতির মাধ্যমে তারা নতুন নতুন জিনিস উৎপাদন করতেছে, এই কারণে তারা উন্নত থাকে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। জি জি, আচ্ছা একজন বলছে হাইলাইটস এর, আপনার হাইলাইটসটা একটু আগের হইলে হাইলাইটস থেকে নেওয়া যাবে না, আপনাকে যেটা করতে হবে কারণ এই কিছু কিছু তথ্য তো আপডেট হবে, কারণ হাইলাইটস তো 3 মাস আগে দিছে আপনাকে, বা 2 মাস আগে দিছে, বা 6 মাস আগে বানাইছে। আপনাকে যেটা করতে হবে, যদি এই টাইপের কোশ্চেন যেমন অর্থনৈতিক সমীক্ষার ডেটাটা আপনার আপডেট ডেটা যেটা আছে আপনাকে সেটাই নিতে হবে। হাইলাইটসে কি দেওয়া আছে ভাই ওইটা, কারণ কিছু কিছু তথ্য আপডেট হয়, কন্টিনিউয়াস আপডেট হয়। ঠিক আছে, জি জি, না না বছরে বছরে, এটা বার্ষিক বার্ষিক। ঠিক আছে, মাথা পিছু ঋণ কি দেখাবে ভাই? এটা তো দেখায় না। ঠিক আছে, আচ্ছা আমাদের জিডিপির প্রবৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি 5.82%। জিডিপির প্রবৃদ্ধি। আমাদের রেমিটেন্স আসে, রেমিটেন্স রেমিটেন্স আসে হচ্ছে $17,074 মিলিয়ন, মানে $17 বিলিয়ন আর কি, $17,074 মিলিয়ন আমাদের রেমিটেন্স আসে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা আচ্ছা জিডিপি না, জিডিপির ফুল মিনিংটা কি জানেন? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা হচ্ছে জিডিপি, আরেকটা আছে জিএনপি। জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা দিয়ে কি বুঝেন দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, ডোমেস্টিক মানে কি আমাদের এরিয়া, রাইট? ডোমেস্টিক বলতে কি বুঝতেছি? আমাদের দেশীয়। এখন হ্যাঁ, আমাদের এরিয়ার ভিতরে এখানে ধরেন বাংলাদেশি আছে, আবার কি আছে, বিদেশি আছে না ভাই? আমাদের এরিয়ার ভিতরে কি আছে, বাংলাদেশি আছে, বিদেশি আছে। তার মানে বাংলাদেশিদের যত উৎপাদন তার সাথে এই এরিয়ার ভিতরে বিদেশিদের যত উৎপাদন সব যোগ করলে যেটা হবে, আমাদের অর্থনীতি যত বড় হচ্ছে সেটাকে বলতেছি কি আমরা, বলেন তো? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক এরিয়ার মধ্যে। বুঝছেন তো? এটা হচ্ছে জিডিপি। কিন্তু আমাদের বাইরের যে আমাদের এরিয়ার বাইরে যারা আমাদের বাংলাদেশি আছে না, ওইটা কিন্তু আবার জিডিপি তে ইয়া হবে না, ওইটা হচ্ছে জিএনপি। দেখেন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল মানে আমাদের জাতির। তার মানে এটা হচ্ছে আপনাদের এই বাইরের সাথে মানে বাংলাদেশের সাথে বাংলাদেশি দেশীয় থাকবে, তারপরে কি বাংলাদেশি বিদেশে যারা আছে তারাও থাকবে, প্রবাসী যারা আছে মানে প্রবাসী এবং দেশি তারা মিলে যা উৎপাদন করতেছে, বিদেশি বাদ যাবে, আমাদের ন্যাশনাল না তারা, আমাদের বিদেশি বাদ যাবে, আমাদের দেশীয় যারা আছে তারা যেখানেই থাকুক পৃথিবীর সবার যে উৎপাদন সেটা মিলে হচ্ছে কি বলেন তো, জিএনপি। আর একটা এরিয়ার ভিতরে দেশি বিদেশি সবাই মিলে যে উৎপাদন সেটা হচ্ছে কি, জিডিপি। ক্লিয়ার এটা? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। রেমিটেন্স দেখলাম, আমাদের মোটামুটি প্রায় শেষ। আচ্ছা, আমরা যে পণ্য সবচেয়ে বেশি আমদানি করি কোন দেশ থেকে? আমদানি চীন থেকে। রপ্তানি করি কোন দেশে? যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার দেশ হিসেবে, আর ইউনিয়ন বলে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে সবচেয়ে বড় বাজার, ইইউ। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। একজন বলছে মুদ্রাস্ফীতিটা আবার বলেন। একটু আগে আমি ওই ইয়ার উদাহরণটা দিয়েছিলাম, কি বলে এটা, জিম্বাবুয়ের উদাহরণটা দিয়েছিলাম। তো এটা বুঝলেই হচ্ছে আপনার মুদ্রাস্ফীতিটা বোঝার কথা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা বেসিক্যালি আমরা আজকে বাংলাদেশের প্রথমে জনসংখ্যাটা নিয়ে আলোচনা করেছি, এরপরে উপজাতিটা নিয়ে আলোচনা করেছি, এরপর হচ্ছে জনসংখ্যা রিলেটেড অর্থনৈতিক সমীক্ষা থেকে যে ডেটাগুলো ছিল আমরা এই ডেটাগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে,
সো আমাদের আরেকটা আরেকটা একটু ইয়া লিখে নেন। জনসংখ্যা বিষয়ক একটা প্রতিষ্ঠান আছে যেটা পরীক্ষা আসে, জনসংখ্যা বিষয়ক একটা প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে নিপোর্ট। নিপোর্ট, ঠিক আছে? নিপোর্ট এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং। এটার ফুল মিনিংটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে ও চলে গেছে, ঠিক আছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং, যেটা হচ্ছে আমাদের নিপোর্ট, ঠিক আছে? এটার অবস্থান হচ্ছে আজিমপুর। এই নিপোর্টের অবস্থানটা পরীক্ষা আসে আজিমপুর, অবস্থান হচ্ছে আজিমপুর, ঢাকা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে জনসংখ্যা উপজাতি নিয়ে আমাদের, বিশেষ করে আপনারা নজর দিবেন উপজাতিটা, কারণ উপজাতিটা ভালো করে পড়লে 1 মার্কস কমন ইনশাল্লাহ, যে কোনো জায়গায় 1 মার্কস কমন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। অনলাইনে যারা আছেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে। না না, ওইখানে হচ্ছে, আচ্ছা এইটা তো লাইব্রেরিয়া, শেষ করে হোক এরপরে বলছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটার